কাল আপনার বিয়ে, আর আপনি এই মাঝরাতে আমার রুমে কেন এসেছেন ঈশান ভাই? গায়ে হলুদ শেষে শুতেই কিছু সময় পর দরজা ধাক্কানোর আওয়াজ শুনে গায়ে কোনো মতেই ওনা পেঁচিয়ে ঘুমু ঘুমু চোখে মৃত্তিকা দরজা খুলে এত রাতে ঈশানকে দেখে চমকে গিয়ে উক্ত কথাগুলো বলে উঠল। মৃত্তিকার কথায় ঈশানের মাঝে কোনো হেলদোল দেখা দিল না। সে মৃত্তিকার কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ মনে করল না। ঈশান মৃত্তিকাকে পাশ কাটিয়ে মৃত্তিকার রুমে ঢুকে যাওয়ার সময় মৃত্তিকা তার পথ আটকে দিয়ে বলে উঠল, আপনি আমার রুমে কেন আসছেন? ঈশান প্রথমে মৃত্তিকার প্রশ্নের জবাব দিতে চায়নি, কিন্তু মৃত্তিকার এভাবে পথ আটকে ধরাতে বাধ্য হয়ে কিছু একটা বলার জন্য মুখ খুলতেই সে মৃত্তিকার গায়ে ঢলে পড়ল। ঈশানের হঠাৎ পড়ে যাওয়াতে মৃত্তিকা তাল সামলাতে না পেরে পড়তে পড়তে পাশের দেয়ালটা ধরে কোনো মতেই বাঁচল। মৃত্তিকা হঠাৎ আটকে উঠল, কারণ ঈশানের গায়ে অনেক জ্বর। এই এতটুকু সময় জ্বর কোথা থেকে এলো তা মৃত্তিকা ভেবে উঠতে পারল না। রাতেও তো ঠিক ছিল না কি ঈশানের জ্বর ওঠাতে জ্ঞান হারিয়ে সে মৃত্তিকার রুমে এসে গেছে। বাসা ভর্তি মেহমান, কারো চোখে এটা পড়লে নিশ্চিত তুলকালাম হয়ে যাবে। এই ভেবে মৃত্তিকা ঈশানের শরীরটা টানতে নিলেই তার ভার সহ্য করতে পারল না। সে কোনো মতেই টেনে নিয়ে তার বেডে ঈশানকে বসিয়ে দিতেই ঈশান শুয়ে গেল। মৃত্তিকা ওইভাবে মেঝেতে বসে ঈশানের উদ্দেশ্যে বলল, আপনার হঠাৎ এত জ্বর কিভাবে এলো ঈশান ভাই? ঈশান পাশ ফিরে মৃত্তিকার মুখের দিকে তাকিয়ে মলিন হাসলো। চোখে তার জল চিকচিক করছে। মৃত্তিকা মনে করলো হয়তো জ্বরের ঘোরে কষ্ট পাচ্ছে। তার মায়া হলো ভীষণ। একটু অপেক্ষা করুন, আমি ঔষধ আনি। এই বলে মৃত্তিকা উঠতে নিলে ঈশান শোয়া অবস্থায় মৃত্তিকার হাত ধরে ফেলে। মৃত্তিকা ঈশানের এমন বাচ্চামোর স্বভাব দেখে হেসে দিয়ে বলে উঠল, ওই তো, এই আলমারি থেকেই নিব ঔষধ, ছাড়ুন। বলে আলমারির কাছে গিয়ে ওষুধ নিল। মেডিকেলের ছাত্রী হয় টুকটাক অনেক ওষুধ মৃত্তিকা তার কাছে রাখে, যে কোনো সময় লাগে ভেবে। মৃত্তিকা পানি এনে ঈশানকে একটু তুলে খাইয়ে দিতেই ঈশান আবার শুয়ে গেল। এবার মৃত্তিকার হুঁশ এলো। ঈশানকে এবার ওষুধ খাইয়ে দেওয়ার পরপরই ওর রুমে পাঠিয়ে দিতে হবে ভেবে মৃত্তিকা ঈশানকে ডেকে উঠল। ঈশান ভাই উঠুন, আপনি আপনার রুমে যান। শোন, আমায় ডিস্টার্ব করিস না, আমার ভীষণ মাথা ব্যথা করছে, পারলে একটু টিপে দে। তোর ইচ্ছে হলে তুই বোনের রুমে গিয়ে ঘুমা। বলেই এক হাত চোখের উপর রেখে পেছন ফিরে শুয়ে পড়ল। ঈশান চোখ বন্ধ করে ফেলল। এরপরও মৃত্তিকা অনেকক্ষণ বকবক করলো, কিন্তু ঈশানের গভীর নিঃশ্বাসের শব্দ শুনে সে এগিয়ে হাত দিয়ে বুঝতে পারলো মানুষটা ঘুমিয়ে পড়েছে। মৃত্তিকা নিভৃতে তপ্ত নিঃশ্বাস ফেলল। সে এখন কি করবে? আজ ঈশান ভাইয়ের গায়ে হলুদ ছিল, যার ফলে সম্পূর্ণ বাসা মেহমানে ভরপুর। হলুদ শেষে সবাই যার যার বরাদ্দকৃত রুমে চলে গিয়েছে বিশ্রাম নেওয়ার জন্য। সে বেরিয়ে যেতে নিলে মোবাইলের কথা মনে পড়তেই আবার ফিরে আসলো, কিন্তু তার মোবাইল নেওয়া আর হলো না। ঈশান ভাইয়ের এত বড় শরীরের নিচে তার বেচারি মোবাইলখানা চাপা পড়ে গেছে। ওনাকে সরানো দায়। আদিবের সাথে কথা না বললে নিশ্চিত ছেলেটা ভীষণ কষ্ট পাবে। এই জন্যই ছেলেটা ঈশান ভাইয়ের বিয়েতেও আসতে দিতে চায়নি। আচ্ছা থাক, এক রাতেরই ব্যাপার তো, কাল সকালে উঠেই রাগ পড়ে যাবে। এখন একমাত্র ভরসা হলো রিনি, ঈশান ভাইয়ের বোন। ওর কাছেই থাকতে যেতে হবে। এত রাতে অন্য কারো রুমে গেলে একটার পর একটা প্রশ্ন করতেই থাকবে। মৃত্তিকা অগত্যা বাধ্য হয়ে ঈশানের দিকে আরেকবার তাকিয়ে তার গায়ের উপর লেপ টেনে দিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। রিনি রুমে গিয়ে অনেকবার শব্দ করার পরও মেয়েটা দরজা খুলেনি, হয়তো ঘুমিয়ে পড়েছে। শেষবারের মতো আবারও জোরে দরজা ধাক্কা দিতেই রিনি ঘুম ঘুম চোখে দরজা খুলল। এরপর মৃত্তিকা সব খুলে বলতেই রিনি একবার ভাইকে গিয়ে দেখে এসে শুয়ে পড়ল মৃত্তিকার সাথে। সারা রাত মৃত্তিকার চোখে ঘুম এলো না আদিবের জন্য। ছেলেরা মৃত্তিকাকে ফোন দিয়ে না পেলে নিশ্চিত পাগলের মতো করবে। মৃত্তিকার আদিবের চিন্তায় আর ঘুম এলো না। ছেলেটা একটু পাগলাটে স্বভাবের, মৃত্তিকার জন্য মন প্রাণ সব দিয়ে ফেলবে, এমনকি নিজের ক্ষতি করতেও ছাড়ে না। এজন্যই ওসব থেকে রক্ষা করার জন্য মৃত্তিকা আদিবের সাথে সম্পর্কে জড়িয়েছিল। রিনির মোবাইল থেকে আদিবের মোবাইলে কল দেওয়ার পরেও কল ধরল না। শেষের সময় আদিবের মোবাইল বন্ধ শোনালো। হয়তো রাগে অভিমানে মোবাইল বন্ধ করে ফেলেছে। এই ছেলেটাও না সবসময় মৃত্তিকাকে চিন্তায় ফেলে রাখবে। এত কেন ভালোবাসে তা মৃত্তিকা ভেবে পায় না। রাতের নিস্তব্ধতা কেটে গিয়ে সকালে সূর্যের কিরণের ছড়াছড়ি সম্পূর্ণ বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ির ছোট ছোট বাচ্চাদের হইচইয়ের মধ্যে এক তিক্ততাপূর্ণ হইচই মিলিত হলো। যেটার কোনো অস্তিত্বও নেই, সেটাই সবাই চাপিয়ে দিতে চাইছে ঈশান মৃত্তিকার ঘাড়ের উপর। ড্রয়িং রুমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মৃত্তিকা। অপমানে চোখের পানি ধরে রাখতে পারছে না সে। শেষমেশ এমন অপবাদ পাবে তা সে কোনোদিন কল্পনাতেও আনেনি। সম্পূর্ণ মেহমানরা মৃত্তিকাকে ঘিরে দাঁড়িয়ে আছে। অপমান আর লজ্জায় মৃত্তিকা মাথা তুলতে পারছে না। পাশেই রিনি দাঁড়িয়ে সবাইকে বোঝাতে ব্যস্ত, কিন্তু কেউই রিনির কথা মাথায় তুলছে না। কারণ এই বাসায় মৃত্তিকা যতবার আসতো
ততবারই রিনির সাথেই সবসময় থাকতো সে, যার ফলে সবাই ভাবছে রিনি মিথ্যে বলে মৃত্তিকাকে বাঁচানোর চেষ্টা করছে। ঈশান এখনো ঘুম থেকে ওঠেনি। এর ভেতরে সবাই যার যার মতামত দিয়ে ফেলেছে। ড্রয়িং রুমের এক কোণায় মৃত্তিকার মা রুমি আহমেদ, তার একটা মাত্র অস্তিত্ব মৃত্তিকাকে ধরে দাঁড়িয়ে আছে। তিনি জানেন তার মেয়ে এমন নয়, তার পুরোপুরি বিশ্বাস আছে তার মেয়ে এমন কিছু ভুলেও করবে না। কিন্তু এখানে তার কথা কেউ বিশ্বাস করার মতো নেই। এতদিনের আশ্রয়স্থল তার বড় ভাই ঈশানের বাবা লুৎফর আহমেদও বিশ্বাস করে নিচ্ছে যে তার বোনের মেয়ে এমন। এসব ভাবতেই রুমি আহমেদ ঢুকরে কেঁদে উঠল। তার এতদিনের ভরসাস্থলও বোধহয় হারানোর পথে। মৃত্তিকার এখন নিজেকে একটা পুতুল বই আর কিছু মনে হচ্ছে না। কেউই তার কথা শুনতে চাচ্ছে না। শেষবারের মতো বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিল ঈশান মৃত্তিকার বিয়ে দিবে। এই কথাটা কানে যেতে মৃত্তিকা চমকে মাথা তুলল। এটা কিছুতেই হতে পারে না। তার আর আদিবের সম্পর্ক আছে। মৃত্তিকার কিছু হলে আদিব নিজেকে নিজে শেষ করে দিবে। আর তার চেয়ে বড় কথা, মৃত্তিকা আদিব একে অপরকে ভীষণভাবে ভালোবাসে। মৃত্তিকার এখন সকালে ওই রুমে যাওয়াটা নিতান্তই বোকামি মনে হচ্ছে। সম্পূর্ণ রাত আদিবের চিন্তায় ঘুম না আসাতে ভোর ফুটতেই সে চুপি চুপি ওই রুমে মোবাইল আনার উদ্দেশ্যে গিয়েছিল। রুমে গিয়ে তখন ঈশানকে ঘুমানো অবস্থায় দেখেছিল। মৃত্তিকা চুপি চুপি মোবাইল নিয়ে রুম থেকে বের হতে নিতেই ঈশানের চাচি আরুষির মা দেখে ফেলে, যার ফলে মুহূর্তের মধ্যে পুরো বাসার মানুষ এক জায়গায় হয়। ঈশানদের পরিবার যৌথ হয়, সবাই এক বাসায় থাকে, যার কারণে আজ ঘটনাটা সবার বিপরীতে চলে গেল। মৃত্তিকার এত সব ভাবনার মাঝে ঈশানের হবু বউ অর্থাৎ ঈশানের চাচাতো বোন মৃত্তিকার সামনে এসে দাঁড়ালো। তোমার ন্যূনতম লজ্জাও করেনি আরেকজনের হবু বরের সাথে একই রুমে রাত কাটাতে? ছি, কথাটা বলতেও আমার মুখে বাজছে। এত চরিত্রহীন ভাবিনি আমি তোমায় মৃত্তিকা। আপু, আমার কথাটা প্লিজ একবার মৃত্তিকা কিছু বলতে নিতেই ঈশানের হবু বউ আরুষি হাত উঁচু করে থামিয়ে দিল। আরুষি মৃত্তিকার চরিত্র নিয়ে কথা বলতেই মৃত্তিকার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আরুষি মৃত্তিকাকে চুপ থাকতে দেখে আরো কিছু বলে সুযোগ বুঝে থাপ্পড় মারার উদ্দেশ্যে হাত তুলতেই ঈশান এসে ধরে হাতটা ছুঁড়ে মারল। ঈশানের চোখ মুহূর্তের মধ্যে লাল আকার ধারণ করলো। সে ভাবেনি পানি এত দূর গড়াবে। সোফার এক কোণে জড়সড় হয়ে বসে আছে মৃত্তিকা, কাজী তোড়জোড় করছে কবুল বলার জন্য। ঈশান ভাই কবুল বলেই উঠে চলে গেল। মৃত্তিকা ঈশানের যাওয়ার দিকে এক পলক মলিন চোখে তাকালো। সে ভাবেনি এত কিছু হয়ে যাবে। চোখের পানি পড়তে পড়তে শুকিয়ে গিয়েছে। পাশেই রিনি মৃত্তিকার হাত ধরে বসে আছে। মৃত্তিকা জানে না মেডিকেলে কি জবাব দিবে। তার চেয়ে বড় কথা, ঈশান ভাই মৃত্তিকারই মেডিকেলে ক্লাস নেয়। আদিবকে কি জবাব দিবে তা মৃত্তিকা ভেবে পাচ্ছে না। ছেলেটা যদি জানতে পারে মৃত্তিকার বিয়ে হয়ে গিয়েছে তাহলে কি করবে? ছেলেটা মৃত্তিকাকে ছেড়ে থাকতে পারবে তো, নাকি কোনো কিছু করে ফেলবে না তো? সবকিছুর মূল ঈশান ভাই। তিনি কেন করলো এমন? তিনি যদি কাল মৃত্তিকার রুমে না আসতো তাহলে আজ কি সুন্দর মৃত্তিকা আগের মতোই থাকতে পারতো। তখন লুৎফর আহমেদ অনেকক্ষণ মাথা নিচু করে বসেছিল। মৃত্তিকার বাবা মারা যাওয়ার পর এই বাড়িতে একমাত্র লুৎফর আহমেদই বোন আর বোনের মেয়ের পাশে এসে দাঁড়িয়েছিল। সবার মুখোশ মৃত্তিকার বাবা মারা যাওয়ার 2 দিনের ভেতর বেরিয়ে এসেছিল। সমাজে একা একটি মা মেয়ে চলার পথে যে কত বাধা আসে তা কখনোই টের পায়নি মৃত্তিকারা। সে সময় মৃত্তিকার বড় মামা লুৎফর আহমেদ গিয়ে বোনকে নিজের কাছে রাখে। সে থেকে মা মেয়ে দুইজনকে পরম মমতায় আগলে রেখেছিল লুৎফর আহমেদ। মৃত্তিকার বাবার ইচ্ছে অনুযায়ী মৃত্তিকাকে তাদেরই মেডিকেলে পড়াচ্ছে লুৎফর আহমেদ। মৃত্তিকাও তার বড় মামার কথা সবসময় মেনে চলতো, তাই তিনি সবার চেয়ে মৃত্তিকাকেই একটু বেশি ভালোবাসতেন। শুধু তাই নয়, লুৎফর আহমেদ মৃত্তিকাকে বিশ্বাস আর ভরসা দুটোই করতেন। কিন্তু আজ কি তিনি আর বিশ্বাস করবেন মৃত্তিকাকে? এই বাড়িতে সবার আগে লুৎফর আহমেদের কথা অনুযায়ী চলে। তখন তিনিও হয়তো মৃত্তিকাকে বিশ্বাস করতে পারেনি। সবাই যখন এক এক কথা বলছিল, লুৎফর আহমেদ তখনও চুপ ছিল। হঠাৎ করে মাথা তুলে বলে উঠল, কাজী ডাকো, ওদের বিয়ে পড়ানো হবে। তার এক কথায় সবাই চুপ হয়ে গিয়েছিল আর পালনও করেছিল। মৃত্তিকা দীর্ঘশ্বাস ফেলে পাশে বসা লুৎফর আহমেদের দিকে এক পলক তাকালো। লুৎফর আহমেদ তখনও মাথা নিচু করেছিলেন। হয়তো বেশি কষ্টই পেয়েছে। মৃত্তিকা কি তার মামাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে? কি থেকে কি হয়ে গেল তা মৃত্তিকা এখনো ভেবে উঠতে পারছে না। লুৎফর আহমেদ হঠাৎ মাথা তুলে মৃত্তিকার দিকে এক পলক তাকিয়ে রিনিকে উদ্দেশ্য করে বলে উঠল, রিনিমা, মৃত্তিকাকে ঈশানের রুমে নিয়ে যা, কিছু খাইয়ে দেই, কাল সকালে ওর ক্লাস আছে। মৃত্তিকা চমকে লুৎফর আহমেদের দিকে তাকালো। সে ভাবেনি এত কিছুর মাঝে এভাবে তার মামা তার খেয়াল রাখবে। তার উপর কালকের ইম্পর্টেন্ট ক্লাসটার কথা মাথা থেকে ঝেড়ে গিয়েছিল, কিন্তু লুৎফর আহমেদ ঠিকই মনে রেখেছে। ড্রয়িং রুমে থাকা বাকিরাও চমকে তাকিয়ে রইল লুৎফর আহমেদের দিকে। সবাই মনে করেছিল হয়তো লুৎফর আহমেদও রাগের মাথায় এদের বিয়ের আদেশ দিয়েছিল।
বেশিরভাগ মানুষই খুশি হয়ে হয়তো মনে মনে মৃত্তিকা আর ওর মায়ের উপর ভেঙচি কেটেছিল যে এবার মা মেয়ে যায় কোথায় দেখে নিবে। কিন্তু উল্টো লুৎফর আহমেদ এত কিছুর মাঝেও মৃত্তিকার খবর ঠিকই নিচ্ছে। মৃত্তিকা মনে মনে স্বস্তি পেল। তার মানে তার মামা তাকে বিশ্বাস করেছে যে অন্তত মৃত্তিকা এমন কাজ করতে পারে না। রিনি মৃত্তিকাকে নিয়ে রুমে যাওয়ার উদ্দেশ্যে সোফা ছেড়ে উঠতেই লুৎফর আহমেদ পেছন থেকে ডাক দিয়ে নিজে মৃত্তিকার সামনে এগিয়ে এলো। আমি জানি মা, এখন তোর উপর কতটা ভয়ানক প্রেসার পড়ছে। সবাই অন্তত তোদের উপর এমন কিছু চাপিয়ে দিতে চাইলেও আমি জানি তোরা এমন কিছু ভুলেও করবি না। যাক, এসব এখন মাথা থেকে ঝেড়ে নিজের জীবনের দিকে ফোকাস দে তোরা। আমি আশা রাখি তোদের সামনে এগিয়ে যেতে গেলে আর কোনো বাধা আসবে না। নিশ্চিন্তে থাক মা। এখন মনে প্রাণে আমার 2 ছেলে মেয়ে আর আমার বৌমার জন্য দোয়া করি। এখন গিয়ে কিছু খেয়ে শুয়ে পড়, কালকে তোদের ক্লাস আছে, তাড়াতাড়ি শুয়ে পড়। মৃত্তিকা হ্যাঁ বোধক মাথা নাড়ল। রিনি মৃত্তিকাকে ঈশানের রুমে নিয়ে এলো। ঈশান বোধহয় কোথাও বেরিয়ে গিয়েছে। মৃত্তিকা বুঝতে পারলো না মানুষটা কি মৃত্তিকার উপর রেগে আছে। রিনি একটা প্লেট আনতেই মৃত্তিকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়লো। আর এত কিছুর মাঝে আর আদিবের খেয়াল ছিল না। গভীর রাতে ঈশান রুমে ঢুকতেই তার বিছানায় কেউ একজনকে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকতে দেখলো। সে এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল যে আজ মৃত্তিকার সাথে তার জীবন আবদ্ধ হয়েছে। সে মুচকি এসে মৃত্তিকার দিকে এগিয়ে গেল। এরপর মন ভরে তাকে দেখে মাথায় হাত বুলিয়ে মৃত্তিকার গায়ে ল্যাপটেনে দিয়ে নিজেও আরেক পাশে ঘুমিয়ে পড়ল। সকালে মৃত্তিকা ঘুমু ঘুমু চোখে হাত দিয়ে মোবাইল নিয়ে সময় দেখতেই তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসতেই পাশে চোখ যেতেই থমকে বসে রইল সে। পাশে সিঙ্গেল সোফাটাতে ঈশান ভাই বসে ফোন গুতাচ্ছে। মৃত্তিকা এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল কাল এত বড় ঘটনাটা। মৃত্তিকা উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিয়ে বেরিয়ে আসলো। ঈশান ভাই এখনো ফোনের দিকে দৃষ্টি দিয়ে আছে। মৃত্তিকা সংকোচ ঠেলে বিষাদ ভরা কণ্ঠে বলে উঠল, কি হবে এরপর? ঈশানের কাছ থেকে কোনো জবাব না আসাতে অপমানে মাথা নিচু করে ফেলল মৃত্তিকা। শুধু শুধু কেন বলতে গেল এমন কথা? এভাবেও যে সবকিছু আর আগানো সম্ভব নয় মৃত্তিকার পক্ষে। তার চেয়ে বড় কথা, এই মানুষটার সাথে তার সংসার ভাবা মোটেও আশাযোগ্য নয়। মৃত্তিকা হতাশ হলো ঈশানের কোনো উত্তর না পেয়ে। এরপর তৈরি হয়ে ক্লাসের উদ্দেশ্যে রুম থেকে বের হতে নিতেই পেছন থেকে ঈশানের গম্ভীর কণ্ঠস্বর শুনে থেমে গেল। আমাদের এই বিয়ে হয়ে যাওয়াটা অনাকাঙ্ক্ষিত। আমিও ভাবিনি এভাবে বিয়েটা হয়ে যাবে, আর তুইও হয়তো ভাবিসনি। আমাদের নিজেদের মধ্যে সময় নেওয়া দরকার। তুই আগের মতোই থাক, পারলে হোস্টেলে থাকতে পারিস আগের মতোই। এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে পড়ায় মনোনিবেশ কর। সামনে আমারও বাইরে যেতে হবে, এটা একটা অ্যাক্সিডেন্ট। আর তার চেয়ে বড় কথা, কাল এই আরশির সাথে আমার বিয়েটা হতো না। আমার ক্যারিয়ার এখনো পড়ে আছে, আর তোর পড়াশোনা। আমি বাইরে চলে যাব এই কয়েকদিনের ভেতর। তোর এই বাসায় থাকার প্রয়োজন নেই, তুই হোস্টেলেই থাকিস। বলে ঈশান ভাই ফোন পকেটে পড়ে উঠে দাঁড়ালো। মৃত্তিকা কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই ঈশান আবারও ফিরে বলে উঠল, মেডিকেলে তোর কিছু বলার প্রয়োজন নেই। ইতিমধ্যে অনেকেই হয়তো জেনে গেছে, সেদিকেরটা আমি ম্যানেজ করে নিব। তুই তোর পড়াশোনার দিকে ফোকাস কর। বলে রুম ছেড়ে বেরিয়ে গেল ঈশান ভাই। ঈশান ভাই বেরিয়ে যেতেই মৃত্তিকা থপ করে বসে পড়লো সোফাতে। এরপরই রিনি ঢুকলো। রিনি মৃত্তিকার পাশে বসলো। চিন্তা করিস না, তুই প্যাকিং করে নে। ভাই তোরে আজই চলে যেতে বলেছে হোস্টেলে। এই বাসায় থাকা তোর জন্য ভয়ঙ্কর। আর তার চেয়েও বড় কথা, ভাই তোকে এত সাধনার পর পেয়েছে, হারাতে। রিনির কথার মাঝে মৃত্তিকা তার দিকে তাকাতেই সে থেমে গেল। মৃত্তিকা ভ্রুকুচকে রিনির দিকে তাকিয়ে বলে উঠলো, মানে? ও কিছু না, তুই প্যাকিং করে নে। ভাই মনে হয় কাল পরশুর মধ্যে দেশের বাইরে চলে যাবে। মৃত্তিকা হ্যাঁ বোধক মাথা নেড়ে সব প্যাকিং করে রুম থেকে বেরিয়ে গেল। 2 দিন আগেও সে একই ব্যাগ নিয়ে হোস্টেল থেকে এসেছিল ঈশান ভাইয়ের বিয়ে উপলক্ষে। অথচ আজ কত তফাৎ। আজ সে বিবাহিত। মানতে না চাইলেও এটাই নিয়তি। আজ থেকেই সে ঈশান ভাইয়ের অর্ধাঙ্গিনী। ক্লাসে যেতে মৃত্তিকাকে দেখে অনেকের মধ্যে কানাকানি শুরু হয়ে গিয়েছে। মৃত্তিকা ঢুকতে ঢুকতে এসব বুঝে গিয়েছে। আর সবাই কানাকানি করবেও বা না কেন, ঈশান স্যারের সাথে মৃত্তিকার বিয়ে বলে কথা। মৃত্তিকা এসবের দিকে পাত্তা না দিয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। কিরে মৃত্তিকা, এসব কি শুনছি? মৃত্তিকার পাশের জন বলে উঠল, তোর নাকি ঈশান স্যারের সাথে বিয়ে হয়ে গিয়েছে? কিভাবে? আর তুই তো কাল ঈশান স্যারের বিয়ে খেতে গেছিলি। মৃত্তিকা একটা দীর্ঘশ্বাস ফেলল। যে বিষয়টা আড়ালে রাখতে চেয়েছিল সেটাই হলো। দেয়ালেরও কান আছে, কথাটি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে মৃত্তিকা। মৃত্তিকা কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই ঈশান ক্লাসরুমে ঢুকতেই মুহূর্তের মধ্যে সবাই চুপ হয়ে গেল। মৃত্তিকা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্লাসে মনোযোগ দিল। ঈশান ভাই সবসময় গম্ভীরভাবেই থাকে, যার ফলে সবাই ওনাকে ভয় পায়। এই সবার মধ্যে মৃত্তিকাও আছে। আজও এর ব্যতিক্রম হয়নি।
ঈশান ভাই প্রতিদিনের ন্যায় ক্লাস শেষ করে বেরিয়ে যেতে নিতেই আবারও সবার কানাকানি শুরু হয়ে গেল। সবার এই কানাঘুষার ব্যাপারটা তিনি বুঝতে পেরে পেছন ফিরে আবারও ক্লাসে ঢুকে মৃত্তিকাকে দাঁড় করিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠল, অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্তিকা আমার ওয়াইফ। আশা রাখি কেউ ওকে এই ব্যাপারে প্রশ্ন করে বিভ্রান্ত করবে না। পড়াশোনা করতে এসেছো সবাই, পড়াশোনার দিকেই ফোকাস দাও। গুড লাক। বলেই বেরিয়ে গেল ক্লাসরুম ছেড়ে। এর পরপরই শোনা গেল ঈশান ভাই আর ক্লাস করাতে আসবে না, উনি দেশের বাইরে চলে যাবেন। মৃত্তিকার একটু খারাপ লাগলো, পাত্তা দিল না। হয়তো এতদিন দেখতে দেখতে মায়া জন্মে গিয়েছে। মৃত্তিকার হঠাৎ আদিবের কথা মনে পড়ল। সে আশেপাশে তাকিয়ে কোথাও আদিবের চিহ্ন দেখতে পেল না। ছেলেটা কি আজকে ক্লাস করতে আসেনি? কিন্তু সে তো ক্লাস মিস দেওয়ার মতো ছেলে নয়। মৃত্তিকা ব্যাগ থেকে মোবাইল বের করে আদিবের নাম্বারে কল লাগাতেই ওই পাশ থেকে বিরক্তিকর আওয়াজটা কানে বাজলো। মোবাইল বন্ধ। মৃত্তিকার চিন্তা হতে লাগলো। সে আদিবের ভালো বন্ধু কয়েকজন থেকে জানতে পারলো সে অসুস্থ। আদিব অসুস্থ কথাটি শুনতেই মৃত্তিকার বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। মৃত্তিকার একটু মাথা ব্যথা হলেই ছেলেটা প্রাণ দিয়ে দেয়, অথচ আদিব আজ 2 দিন ধরে অসুস্থ, কিন্তু মৃত্তিকা কোনো খোঁজই নিতে পারলো না। মৃত্তিকা ক্লাস শেষ করে হোস্টেলে ফিরে ফ্রেশ হয়ে আদিবের নাম্বারে আবারও কল দিল, কিন্তু এবারও আগের মতোই বন্ধ শোনালো। মৃত্তিকা আদিবের কয়েকজন বন্ধুকে ওর খোঁজ নিয়ে জানাতে বলল। তারা এসে জানালো আদিব আগে থেকে একটু সুস্থ আর কাল ক্লাসে আসবে। এটা শুনে মৃত্তিকা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, একটা চিন্তা কমলো মাথা থেকে। পরদিন আদিব গেট দিয়ে ঢুকতেই মৃত্তিকা দৌড়ে এগিয়ে গেল। ছেলেটাকে কেমন জানি অগোছালো লাগছে, হয়তো অসুস্থতার জন্য দুর্বলতা গ্রাস করেছে। আদিব মৃত্তিকার সাথে তেমন কোনো কথা বলেনি। এমন কোনো দিন নেই যে আদিব মৃত্তিকার সাথে কথা বলেনি, অথচ আজ কি এমন হলো মৃত্তিকার সাথে কথা বলছে না? আদিব মৃত্তিকাকে একদিন না দেখলে পাগলের মতো আচরণ করে, অথচ আজ কেমন চুপ হয়ে গিয়েছে ছেলেটা। মৃত্তিকা মনে করলো হয়তো অসুস্থ, তাই। কিছু সময় পর আদিব নিজে থেকে শান্ত কণ্ঠে সামনের দিকে দৃষ্টি দিয়ে বলে উঠল, তোমার নাকি বিয়ে হয়ে গেছে মৃত্যু? বলো না এটা মিথ্যে? তুমি আমার আগের মৃত্যুই আছো, বলো না এসব কিছু মিথ্যে? বলতে বলতেই আদিব মৃত্তিকার দিকে ফিরে উত্তেজিত হয়ে উঠল। মৃত্তিকা হঠাৎ থমকে গেল আদিবের এমন আচরণে। তার নিজেরও এতক্ষণ খেয়াল ছিল না সে যে বিবাহিত সেটা। আদিব, এটা একটা দুর্ঘটনা, কিভাবে যে হয়ে গেল আমি নিজেও ভাবতে পারিনি। আচ্ছা কিচ্ছু হবে না, তুমি ঈশান স্যারকে ডিভোর্স দিয়ে দাও, আমাদের মাঝে কেউ আসবে না, আমরা এরপরই বিয়ে করে অনেক দূরে কোথাও চলে যাব মৃত্যু। বলতে বলতে মৃত্তিকার 2 হাত আদিব নিজের হাতের মাঝে আবদ্ধ করে নিল। তুমি যেটা ভাবছো সেটা কোনোদিনও সম্ভব নয় আদিব। আর আমি আগেও বারবার করে বলেছিলাম এই সম্পর্কের পরিণতি ভালো হবে না। আর এখন এসব মাথা থেকে ঝেড়ে ফেলো আদিব, এখন আমি বিবাহিত। বলেই হাত ছাড়িয়ে নিতে চাইলে আদিব আরো জোরে হাত ধরে রইল মৃত্তিকার। তার একটাই কথা, সে মৃত্তিকার হাত ছাড়বে না। মৃত্তিকা আশেপাশে তাকিয়ে নিম্ন কণ্ঠে আদিবকে বলে উঠল, আদিব, হাত ছাড়ো, আশেপাশের মানুষ তাকিয়ে আছে। আমি ছাড়বো না, সবাই তাকে থাকুক মৃত্যু, তুমি আমার ছেলে আর থাকবে, তোমাকে আমি ছাড়তে পারবো না মৃত্যু। তুমি তো বলেছ এই বিষয়টা নিছকই দুর্ঘটনা, তাহলে চলো না আমরা বিয়ে করে নিই। আদিব আরো জোরে মৃত্তিকার হাত চেপে ধরল। ব্যথায় মৃত্তিকার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু সেদিকে আদিবের হুঁশ নেই। আদিব যেন আজ উঠে পড়ে লেগেছে মৃত্তিকাকে নিজের মতো করে পাওয়ার। মৃত্তিকা ব্যথাকাতর চোখে আদিবের দিকে তাকিয়ে রইল। এই ছেলেটাই এতদিন তার চোখের পানি সহ্য করতে পারতো না, অথচ আজ কেমন সাইকো রূপ ভর করেছে। মৃত্তিকা আজ আদিবের এমন পাগলাটে আচরণ মেনে নিতে পারছে না। আদিবের এমন আচরণের সাথে মৃত্তিকা পরিচিত নয়। সে আর কোনো দিন আদিবের এমন রূপ দেখেনি। সে বুঝতে পারছে না আদিব হঠাৎ করে এমন উদ্ভট আচরণ কেন করছে। এদিকে হাতের তীব্র চাপের ফলে হাত ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল মৃত্তিকা। হঠাৎ তীব্র শব্দে চোখ খুলতে দেখলো আদিব মৃত্তিকার হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর সামনে ঈশান ভাই রক্তচক্ষু দৃষ্টি দিয়ে আদিবের দিকে তাকিয়ে আছে। আদিবকে পরপর 2টা থাপ্পড় মেরে চিৎকার করে বলে উঠল, তোর সাহস হয় কি করে মৃত্তিকাকে স্পর্শ করার? তোর এই হাত আজ আমি ভেঙে ফেলবো। বলেই আবারও এগিয়ে গিয়ে পরপর 2টা লাথি দিল আদিবকে। আদিব সহ্য করতে না পেরে ছিটকে পড়ে গেল। মৃত্তিকা এখনো স্তব্ধ, কি থেকে কি হয়ে গেল সে ভাবতে পারছে না। হুঁশ ফিরতেই সে ঈশানের পথ আগলে ধরলো। ততক্ষণে আরো কয়েকজন সিনিয়র এসে ঈশানকে থামিয়ে ফেললো। ঈশান এখনো রেগে আদিবের দিকে তাকিয়ে আছে। কয়েকজন এসে আদিবকে তুলে নিয়ে গেল। আদিব চলে যাওয়ার পরেও ঈশান কিছু সময় রেগে দাঁড়িয়ে রইল। আশেপাশের সব মানুষ জড়ো হয়ে তাকিয়ে থাকতেই মৃত্তিকার অস্বস্তি হলো। ঈশান আশেপাশে তাকিয়ে সবাইকে ধমক দিতেই মিনিটের মধ্যে সম্পূর্ণ মাঠ খালি হয়ে গেল। এরপর মৃত্তিকার দিকে ফিরতেই মৃত্তিকা গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। ওই ছেলের আশেপাশেও যেন আর না দেখি তোকে।
ক্লাসে যা। বলেই ঈশান গাড়িতে উঠে পড়ল। মৃত্তিকা ঈশানের গাড়িটি যাওয়ার দিকে মলিন চোখে তাকিয়ে রইল। তার আদিবের জন্য ভীষণ খারাপ লাগছে। ছেলেটা হঠাৎ এমন আচরণ কেন করলো মৃত্তিকা ভাবতে পারছে না। সেদিন আর ক্লাস করার মুড ছিল না বলে মৃত্তিকা হোস্টেলে ফিরে এলো। দিনটা বৃতৃষ্ণায় কাটলো। সারা রাত আর ঘুম এলো না। মোবাইল হাতে নিয়ে বুঝতে পারলো আদিবের সাথে যোগাযোগ করার সব পথ ও বন্ধ করে দিয়েছে। ওর মোবাইলটাই বন্ধ। হয়তো রেগে আছে ভীষণ। মৃত্তিকা একটি দীর্ঘশ্বাস ফেলে ঘুমানোর চেষ্টা করলো। পরদিন যথারীতি ক্লাস করে আসতেই খেয়াল হলো আদিবের ব্যাপারটা। আদিব আজ আর আসেনি ক্লাসে। মৃত্তিকা মোবাইল নিয়ে দেখলো আদিবের নাম্বার তখনও বন্ধ। হয়তো রাগ করে গেলে খুলবে ভেবে মৃত্তিকার মাথা দিল না। কিন্তু দিন যতই যায় তার চিন্তা ততই বাড়ে। আদিব এরপর আরেক দিনও ক্লাসে আসেনি। ঈশান ভাইয়ের সাথেও এরপর আর দেখা হয়নি মৃত্তিকার। তার মাথায় আদিবের চিন্তা বেশি ঘুরপাক খাচ্ছে। তাই একদিন সিদ্ধান্ত নিল মৃত্তিকা আদিবের বাসায় গিয়ে দেখে আসবে। আদিবের বাসার সামনে গিয়ে তালা দেখে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এই বাড়িতে আদিবের সাথে আরেকবার আসা হয়েছিল, যার ফলে বাসা চিনতে কষ্ট হয়নি। মৃত্তিকা আদিবের বাসায় আসাতে কি খুশি না হয়েছিল ছেলেটা। সম্পূর্ণ বাড়ি মাথায় তুলেছিল এটা ওটা দেখাতে মৃত্তিকাকে। আদিবের মাও ছেলের খুশিতে এটা ওটা রান্না করে খাইয়েছিল মৃত্তিকাকে। আদিব আর ওর মা মিলে তাদের ছোট্ট সংসার। আদিব টিউশন করে কষ্ট করে লেখাপড়া করছে। মাঝে মাঝে মৃত্তিকাও আদিবকে এটা ওটা দিয়ে সাহায্য করত। ছেলেটা নিতে চাইতো না, কিন্তু মৃত্তিকা জোর করে দিত। মৃত্তিকা একটি দীর্ঘশ্বাস ফেলে আদিবের বাসার সামনে দাঁড়িয়ে রইল। আশেপাশে তাকিয়েও কাউকে দেখতে না পেয়ে ফিরে আসলো হোস্টেলে। বাড়ি ছেড়ে যাবেই বা কোথায় ছেলেটা? ছেলেটার কি হয়েছে হঠাৎ করে তা মৃত্তিকা বুঝে উঠতে পারল না। সেদিনের পর কেটে গেল আরও কয়েকদিন। সেদিন মৃত্তিকা ক্লাস করে এসে শুতেই ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার দিকে কারো ধাক্কায় আধো আধো চোখ খুলে দেখলো তার রুমমেট সিয়া দাঁড়িয়ে আছে। মৃত্তিকা চোখ মুখ কুচকে কিছু গালি দিয়ে আবারও শুতে গিয়ে সিয়া বাধা দিতে মৃত্তিকা উঠে বসলো। কি এভাবে মুত্তের মতো দাঁড়িয়ে আমার ঘুমের 12টা বাজাচ্ছিস কেন? সেটা তোর মোবাইল দেখলেই বুঝতে পারবি। বাইরে ঈশান স্যার অপেক্ষা করছে, গিয়ে দেখ। মৃত্তিকা চমকে তাকালো শিয়ার দিকে। ঈশান ভাই এখানে কেন আসবে? বিছানার এক কোণ থেকে মোবাইলটা হাত চেয়ে দেখলো গুটি গুটি অক্ষরে একটা মেসেজ লেখা। নিচে আয় দ্রুত। ব্যাস, মৃত্তিকার জন্য এই একটা মেসেজই যথেষ্ট। ঈশান ভাইয়ের রাগ সম্পর্কে সবাই অবগত। তাই মৃত্তিকা আর কোনো বাক্য বিনিময় না করে ওয়াশরুম থেকে মুখে পানির ঝাপটা মেরে আলসেমি ভাবটা দূরে রেখে কোনো মতে ওনা পেঁচিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। আশেপাশে তাকিয়ে দেখলো গেটের বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে ফোনের দিকে দৃষ্টি ঈশান ভাইয়ের। কালো শার্ট পরিহিত ঈশান ভাইকে আজ যেন অন্যদিনের তুলনায় সৌন্দর্য আরো বেশি ফুটে উঠেছে। মৃত্তিকা আশেপাশে তাকিয়ে ঈশানের সামনে গিয়ে মাথা নিচু করে বলে উঠলো, ঈশান ভাই। ঈশান ফোন থেকে মাথা তুলে মৃত্তিকার দিকে এক পলক তাকিয়ে মোবাইলটা পকেটে পুরে নিল। গাড়িতে ওঠ। ঈশানের কণ্ঠস্বরটা কানে আসতেই মৃত্তিকা বলে উঠলো, আমাকে বলছেন? ঈশান গাড়ির দরজা খুলতে গিয়ে পেছন ফিরে মৃত্তিকার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে উঠলো, তোর আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছিস? মৃত্তিকা না বোধক মাথা নাড়তেই ঈশান ইশারা করলো গাড়িতে উঠতে। মৃত্তিকা বুঝতে পারল না এই ভর সন্ধ্যায় কই যাবে। ঈশান মৃত্তিকাকে আর কিছু ভাবতে না দিয়ে হাত ধরে টেনে গাড়ির ভিতরে সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল। গাড়ি চলছে আপন গতিতে। ধরনের বুকে সূর্য ডুবে গিয়েছে পুরোপুরি। আস্তে আস্তে রাতের নিস্তব্ধতা ঘিরে ধরছে চারদিক থেকে। গাড়ি চলছে এক নীরব শান্ত রাস্তা দিয়ে। ঈশান আপন মনেই সামনের দিকে দৃষ্টি দিয়ে গাড়ি চালাচ্ছে। মৃত্তিকা হঠাৎ করে সাহস জুগিয়ে বলে উঠলো, আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত ঈশান ভাই। এই বিয়েটা তো ভিত্তিহীন। জানালা দিয়ে ক্ষণে ক্ষণে বাতাস এসে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে মৃত্তিকাকে। ঈশান মৃত্তিকার কথাটির কোনো জবাব না দিয়ে ঠান্ডা হাওয়া আসার ব্যাপারটা খেয়াল করে গাড়ি চালাতে চালাতে বলে উঠলো, জানালাটা বন্ধ করে দে। মৃত্তিকা জানালাটি বন্ধ করে দিল। সে হতাশ হলো ঈশানের পক্ষ থেকে কোনো জবাব না পেয়ে। এরপর আর কোনো বাক্য বিনিময় হয়নি। ঈশান গাড়ি থামিয়েছিল এক নিস্তব্ধ শান্ত নদীর তীরে। এরপর মৃত্তিকাকে বের হতে বলল। মৃত্তিকা বের হতেই অনেকক্ষণ সেই নদীর তীরে নীরবভাবে কাটিয়ে দিল দুইজনে। আমি কাল চলে যাব। সামনের শান্ত নদীর পানির দিকে তাকিয়ে হঠাৎ শান্ত কণ্ঠে বলে উঠল ঈশান। মৃত্তিকা কিছু না বলে নীরবভাবে দাঁড়িয়ে রইল। তার কি বা বলার আছে? তুই সামনে থেকে যা দেখছিস তা হয়তো নাও হতে পারে। আমাকে একা রেখে কোনোদিন চলে যাস না মৃত্যু। আমার জীবনের বড় প্রাপ্তি হলো তুই। তুই ছাড়া এই ঈশানের কোনো অস্তিত্বই থাকবে না। কোনোদিন যদি কোনো সত্যি জানতে পারিস তাহলে ছেড়ে যাবি না তো? আর সবকিছু মিথ্যে হলেও অন্তত তোকে মনে প্রাণে চাওয়াটা সত্যি থাকবে চিরদিন।
মৃত্তিকা অবাক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশানের এই কথাগুলো থেকে একটি কথাও তার মাথায় ঢুকছে না। কেমন জানি রহস্যময় মনে হচ্ছে ঈশান ভাইকে। কি বলতে চাচ্ছে উনি? ঈশান ভাই, এসব কি বলছেন আপনি? সময় হোক, বুঝবি। বলেই ঈশান মৃত্তিকার দিকে ফিরে তার হাতটা মৃত্তিকার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, কথা দে, এই দুনিয়ায় সবচেয়ে বড় নিকৃষ্ট সত্যি তোর সামনে আসলেও আমায় ছেড়ে যাবি না মৃত্যু পাখি। মৃত্তিকা পলকহীন চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান এখনো তার দিকে হাত বাড়িয়ে আছে। মৃত্তিকার কাছ থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে ঈশান তার হাত ফিরিয়ে নিল। এরপর কি বুঝে গাড়িতে গিয়ে ড্রাইভিং সিটে উঠে সামনের দিকে দৃষ্টি দিয়ে মৃত্তিকার উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলে উঠল, গাড়িতে ওঠ। মৃত্তিকা এখনো ঘোরের মাঝে আছে। সে কি করবে বুঝতে পারছে না। ঈশানের গম্ভীর স্বরে গাড়িতে উঠতে বলাটা কানে আসতে সে গাড়ির সিটে বসে পড়তেই ঈশান আর কিছু না বলে ড্রাইভ করা শুরু করলো। একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে মৃত্তিকাকে হোস্টেলে নামিয়ে দিয়ে সামনের দিকে দৃষ্টি দিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, আমি কাল সকাল সকাল দেশের বাইরে চলে যাব। 6 মাস সেখানেই কাটাবো। এর ভেতরে কোনো দেখা বা কথা তোর সাথে হবে না। তাই ভাবলাম যাওয়ার আগের সময়টা তোকে দিয়ে যাই। আলাদা হওয়ার কথা ভুলেও মাথায় আনবি না। ওই বাসায় যাস না আমি বলার আগে। আমার একটা মাত্র অনুরোধ, হোস্টেল থেকে ক্লাস বাদে বের হবি না। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, আর পড়াশোনা মন দিয়ে করিস। বলেই গাড়ি স্টার্ট দিয়ে মৃত্তিকার চোখের পলকে হাওয়া হয়ে গেল। মৃত্তিকা কিছুই ঠিকঠাক বুঝে উঠতে পারল না। সন্ধ্যা থেকে রাতের 9টা ঈশান তার সাথে কাটিয়েছিল ঠিক, কিন্তু অপ্রয়োজনীয় একটা কথাও বলেনি। তাহলে শুধু শুধু ঈশানের মতো ব্যস্ত সময় থেকে এই সময়গুলো মৃত্তিকাকে দেওয়ার কোনো মানেই হয় না। কালকে চলে যাবে, নিশ্চয়ই আজকের এই রাতটা তার অনেক কাজের রাত ছিল। ঈশান চলে যাবে ভাবতেই বুকের কোথাও জানি খুব চিনচিনে ব্যথা অনুভব করলো মৃত্তিকার। হয়তো এতদিনের মায়া। মৃত্তিকা আর কিছু না ভেবে হোস্টেলে এসে ফ্রেশ হয়ে নিল। আজকে ঈশান মৃত্তিকাকে নদীর তীরে নিয়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। সে হয়তো মৃত্তিকাকে আরো অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারেনি। ঈশান অনেকবার হয়তো কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতে চেয়েছিল, কিন্তু জড়তায় বলতে পারেনি। মৃত্তিকা বিষয়টি খেয়াল করেছিল। সে মনে করেছিল ঈশান হয়তো গাড়িতে হলেও বলবে, কিন্তু বলেনি। মৃত্তিকা ভাবতে পারছে না কি এমন সত্যি যেটা সামনে আসলে মৃত্তিকা ঈশানকে ছেড়ে চলে যাবে, এমন ভয় পাচ্ছে ঈশান। মৃত্তিকা সেদিন রাত আর ঘুম এলো না। ঈশান ভাইয়ের জন্য কোথাও একটা শুকনো ব্যথার অনুভব হচ্ছিল। তাই সে সেদিন সকাল সকাল নিজের বাসার সামনে গাড়ি নিয়ে হাজির। ঈশান ভাইদের গাড়ি এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে গেট দিয়ে বের হতেই মৃত্তিকা অনুসরণ করে পেছন পেছন গেল। এয়ারপোর্ট যেতেই ঈশান ভাই যখন সবার সাথে কথাবার্তার প্রাথমিক পর্যায়ে শেষ করে এয়ারপোর্টে ঢুকে যাচ্ছিল, তখন দূর থেকে মৃত্তিকা তাকিয়ে রইল। ঈশান ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে মৃত্তিকার চোখ ঝাপসা হয়ে এলো। তার চোখ থেকে টুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। সে জানে না ঈশান ভাই আর তার বন্ধনটা আর এগোবে কিনা, কিন্তু তবুও কেন জানি কবুল বলার পর থেকেই মানুষটাকে অনেক আপন মনে হয়। দেখতে দেখতে ঈশান মৃত্তিকার চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। মৃত্তিকা চোখ মুছে লুকিয়ে গাড়িতে উঠে পড়লো হোস্টেলের উদ্দেশ্যে। কেটে গেল কয়েকদিন। এর ভেতর মৃত্তিকা আর বাইরের কোনো কিছুতে খেয়াল না দিয়ে পড়াশোনায় মন দিল। রিনি জানিয়েছে ঈশান ভাই সহি সালামতে দেশের বাইরে পৌঁছে গিয়েছে। তবে মাঝখানে ভীষণ খারাপ লাগে আদিবের জন্য। আদিব সেদিনের পর থেকে আর আসেনি। মৃত্তিকা শুনেছে আদিব এখান থেকে চলে গিয়েছে অন্য কোথাও। এই মেডিকেলও সে আর পড়বে না। এতদিন একসাথে পথ চলা, যার ফলে মৃত্তিকার হুট করে ভীষণ খারাপ লাগে আদিবের জন্য। সে তো এটা চায়নি। ঈশান ভাইয়ের সাথে হুট করে এভাবে বিয়ে হয়ে যাবে, সেটা মৃত্তিকা কল্পনায়ও আনেনি। মৃত্তিকা মনে করেছিল ঈশান ভাইকে সুযোগ বুঝে ডিভোর্সের কথা জানাবে, কিন্তু সেদিনের পর থেকে মনে হচ্ছে না এমন কিছু হবে। তবুও সে চেষ্টা করবে। আদিবের সাথে যদি আরেকবার দেখা হতো তাহলে মৃত্তিকা বুঝিয়ে বলতো, কিন্তু আদিব যে এভাবে চোখের পলকে নিরুদ্দেশ হয়ে যাবে তা ভাবেনি মৃত্তিকা। কোথায় খুঁজবে সে আদিবকে? হয়তো আছে কোথাও লুকিয়ে, মৃত্তিকাকে ধরা দিতে যাচ্ছে না। কালই মৃত্তিকা ঢাকার বাইরে আদিবের গ্রামের বাড়ির খোঁজ নেবে। যেমন করেই হোক আদিবের সাথে দেখা করবেই মৃত্তিকা। মৃত্তিকা সিদ্ধান্ত নিল আজ আদিবের গ্রামের বাড়ি গিয়ে খোঁজ নেবে। তার আশা আদিবকে সে সেখানে পাবে। আদিব তার নিজের পরিচয় ভালো মতো মৃত্তিকাকে কোনো দিন বলেনি। মৃত্তিকা জোর করলেও বলতো না। এমনকি তার বাবা সম্পর্কেও আদিব তেমন কোনো কথা বলতো না। মৃত্তিকার বেশি জোরাজোরির ফলে একদিন বলেছিল তার বাবা মারা গিয়েছে আর তার গ্রামের বাড়ি ঢাকার বাইরে কুমিল্লায়। মৃত্তিকা মাঝে মাঝে আদিবকে বুঝতে পারতো না, কারণ আদিব স্বয়ং মৃত্তিকাকেও তার পরিবার সম্পর্কে কোনো কথা বলতে চাইতো না। পরিবার সম্পর্কে মৃত্তিকা কিছু জিজ্ঞেস করলেই আদিব কথাটা এড়িয়ে অন্য বিষয়ে কথা বলতো। তবুও একদিন মৃত্তিকা সন্দেহের চোখে চেয়েছিল বিধায়
আদিব তার গ্রামের বাড়ির ঠিকানাটা মৃত্তিকাকে দিয়েছিল। আদিবের সাথে অনেক বোঝাপড়া বাকি আছে মৃত্তিকার। আদিব এত ছোট বিষয় নিরুদ্দেশ হওয়ার মতো ছেলে না। আর যদি আদিবের নিরুদ্দেশ হওয়ার পেছনে মৃত্তিকাই দায়ী থাকে, তাহলে মৃত্তিকা আদিবকে বুঝিয়ে বলবে। মৃত্তিকার কারণে আদিবের এত সুন্দর ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানেই হয় না। যদি আদিব তাতেও না মানে, তাহলে মৃত্তিকা নিজ থেকেই সরে যাবে। তাই মৃত্তিকা যথারীতি ক্লাস শেষ করে হোস্টেলে এসে ফ্রেশ হয়ে নিল। এত কিছুর মাঝে মৃত্তিকা তার একটা ক্লাসও মিস দেয়নি। ঈশান আশেপাশে না থাকলেও ঈশানের কথা মৃত্তিকার প্রতি হাড়ে হাড়ে মেনে চলার চেষ্টা করে। নিয়ম অনুসারে প্রতিদিন পড়াশোনা ঠিকঠাক করে। তার মন না মানলেও সে এখন অন্যজনের অর্ধাঙ্গিনী, কোনো ঘরের বউ। বিকেলের দিকে মৃত্তিকা হোস্টেল থেকে বেরিয়ে পড়ল আদিবের গ্রামের বাড়ি কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে। মৃত্তিকা হোস্টেল থেকে বেরিয়েই কুমিল্লার বাসে উঠল। ওঠার আগে রিনিকে জানিয়ে দিল কিছু কারণে সে বাইরে যাচ্ছে, পরে এসে সব বলবে। বাসায় কাউকে কিছু না জানাতে স্টেশনে এসে মৃত্তিকা বাস ছাড়ার উদ্দেশ্যে দাঁড়ালো। মৃত্তিকা বাস ছাড়ার অনেক আগে স্টেশনে এসে পড়েছে, যার ফলে আরো অনেকক্ষণ বাসে বসে থাকতে হবে। এখনো যাত্রী তেমন আসে নাই, মাত্র 2-1 যাত্রী এসে বসেছে। মৃত্তিকা আর কিছু না ভেবে বাসে উঠে বসলো। তার সিট জানালার পাশে, যার ফলে বাইরের সবকিছুই দেখতে পাচ্ছে। মৃত্তিকা সিটে বসে চারদিকে তাকিয়ে এতক্ষণ কিভাবে বসে থাকবে ভেবে ব্যাগ থেকে ইয়ারফোন নিতে নিতে আনমনে জানালার বাইরে চোখ যেতেই থমকে গেল। তার মনে হলো বাইরে এইমাত্র ঈশান ভাইয়ের মতোই কাকে জানি দেখেছে মাস্ক পরিহিত। কিন্তু ঈশান ভাই তো দেশের বাইরে, উনি এখানে কিভাবে আসবে? সে আবারও বাইরে দূরের ওই দোকানটার দিকে তাকালো, কিন্তু এখন খালি। মৃত্তিকা নিজের চোখের ভ্রম ভেবে সিটে বসলো। সারাদিন ঈশান ভাইকে নিয়ে ভাবতে ভাবতে তার মাথাটাই বোধহয় শেষ। সে মুচকি হেসে আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো বাস ছাড়তে আরো অনেকক্ষণ আছে। এখনো যাত্রী পুরোপুরি ওঠেনি, তাই মোবাইলে প্রিয় একটি গান ছেড়ে সিটে হেলান দিয়ে কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে ফেললো। গান শুনতে শুনতে ঝিমুচ্ছে মৃত্তিকা। হঠাৎ মনে হলো তার পাশের সিটে কেউ একজন বসেছে। হয়তো যাত্রী ভেবে সে পাত্তা না দিয়ে গান উপভোগ করতে রইল। বাস বোধহয় ছেড়ে দিয়েছে। চলন্ত বাসে জানালার পাশের সিটে বসে চোখ বন্ধ করে গান শোনার মজাই আলাদা। অনেকক্ষণ পরে মনে হলো কেউ একজন পুরুষালী কণ্ঠে মৃত্তিকার কানের পাশে কথা বলছে। পরপর আওয়াজটা আসতেই মৃত্তিকা বুঝতে পারলো হয়তো কাউকে ডাকছে, কিন্তু আওয়াজটা তার গানের সুর ভেদ করে আরো তীব্র হতেই বুঝতে পারলো পাশের সিটের মানুষটা হয়তো মৃত্তিকাকেই ডাকছে। মৃত্তিকা গান শুনতে গিয়ে কল্পনার রাজ্যে হারিয়ে গেল। নতুন নতুন গানের তালে তার সুন্দর কল্পনার মাঝে কারো এভাবে ডাকাতে সে বিরক্ত বোধ হলো। তার এই মুহূর্তে মোটেও চোখ খুলে দেখার ইচ্ছে নেই, কিন্তু পাশের জন দমে যাওয়ার পাত্রী না, সে এক নাগারে ডেকেই চলেছে। আশ্চর্য, কারো কাঁচা ঘুমের মধ্যে এভাবে ডাকার কোনো মানেই হয় না। মৃত্তিকা চোখ বন্ধ অবস্থাতেই কান থেকে ইয়ারফোন খুলে নড়ে চড়ে বসতেই পাশ থেকে লোকটা আবারও ডেকে উঠলো। হ্যালো মিস। মৃত্তিকা অনিচ্ছা সত্ত্বেও আধো আধো চোখ খুলে পাশের জনের দিকে তাকাতেই দেখলো আগন্তুকটি দাঁত বের করে তার দিকে তাকিয়ে হাসছে। তা দেখে মৃত্তিকার রাগ যেন তরতর করে বেড়ে গেল। সে বিরক্তিতে চসূচক শব্দ করলো। মৃত্তিকা ভ্রুকুচকে আগন্তুকটির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই আগন্তুকটি মিষ্টি করে হেসে জবাব দিল, মিস, আসলে এই প্রথমবারের মতো কোথাও এত দূরের জার্নিতে যাচ্ছি। এত বড় রাত জার্নি কাটাতে গিয়ে খারাপ লাগবে ভেবে আপনার সাথে পরিচয় হতে চাচ্ছি। মৃত্তিকা আপন মনে বিড়বিড় করে কিছু গালি দিতেই আগন্তুকটি তার দিকে তাকিয়ে বলে উঠল, মিস কিছু বলবেন? ছেলেটির মুখ থেকে মিস শোনার পর মৃত্তিকার রাগ আরো বেশি বেড়ে গেল। সে দাঁতে দাঁত চিবিয়ে কোনো রকম নিজের রাগকে কন্ট্রোল করে চিবিয়ে চিবিয়ে জবাব দিল, আমি মিস নই, মিসেস। ও, আপনি বোধহয় বিরক্ত বোধ হচ্ছেন। ছেলেটির এমন কথা শুনে মৃত্তিকার খারাপ লাগলো। আসলেই তো, বিনা কারণে ছেলেটির উপর রেগে আছে মৃত্তিকা। তার কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় ছেলেটির উপর রাগ দেখাচ্ছে, কিন্তু এছাড়া ছেলেটির উপর রাগার মতো আর কিছুই তো সে করেনি। হয়তো বাচাল টাইপ ছেলে, তাই কথা বলা ছাড়া থাকতে পারছে না। মৃত্তিকারও আর কিছু সময় পেরোলে হয়তো একঘেয়েমি চলে আসতো। থাক, একটাকে অন্তত পেল, গল্প করে কাটানো যাবে। এই ভেবে মৃত্তিকা হাসি মুখে ছেলেটির জবাব দিতেই ছেলেটি খুশিতে মৃত্তিকার সাথে গল্প জুড়ে দিল। কোথায় যাবেন? কুমিল্লা। আরে আমিও। ছেলেটি উৎফুল্ল হয়ে একটার পর একটা গল্প জুড়ে দিচ্ছে মৃত্তিকার সাথে। এটা ওটা বলে হাসাতে চেষ্টা করছে মৃত্তিকাকে। ছেলেটির এমন বাচ্চাপনা দেখে মৃত্তিকা আপন মনে মুচকি হাসলো। এই ছেলেকে দেখতে খারাপ লাগছে না, ভরসা করাই যায়। প্রথমে মৃত্তিকা মনে করেছিল হয়তো ছেলেটা খারাপ হতে পারে। আজকালকার যুগে তো কাউকে বিশ্বাস করা যায় না, কিন্তু এই ছেলেটার এমন বাচ্চাপনা গল্প শুনে মনে হচ্ছে না ছেলেটা খারাপ হবে। তাই মৃত্তিকাও ছেলেটার কথার এটা ওটা উত্তর দিল। কিন্তু মৃত্তিকা বুঝতে পারলো না আর কিছু সময় পরেই তার কপালে কত বড় বিপদ অপেক্ষা করছে। আসলে কি তার ভাবনা অনুসারে ছেলেটা ভরসাযোগ্য?
গল্প করতে করতে মৃত্তিকা ঘুম ঘুম ভাব আসতে ছেলেটি তা বুঝতে পেরে মৃত্তিকাকে নিশ্চিন্তে ঘুমাতে বলল। এরপর নিজের মোবাইল বের করে কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসলো। মৃত্তিকাও জানালাটা খুলে বাইরের দিকে দৃষ্টি দিতে দিতে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। মৃত্তিকার চোখ খুলতেই নিজেকে বদ্ধ অন্ধকার রুমে আবিষ্কার করলো। সে ভ্রু কুঁচকে উঠে বসতে খেয়াল করলো তার হাত পা শক্ত কিছুর সাথে বাঁধা। সে এখানে কিভাবে এলো তা ভাবতে পারলো না। হিসেব মোতাবেক এখন তো তার স্টেশনে থাকার কথা ছিল, তাহলে এখানে কিভাবে আসলো সে? কাল রাত ছেলেটার সাথে গল্প করে জানালার সাথে মাথা ঠেকিয়ে বাইরে দেখতে দেখতে কখন জানি ঘুমিয়ে পড়েছিল তা খেয়াল করতে পারেনি। এরপর তো আর কিছুই হয়নি। ঘুমানোর পরও তার তো বাসেই থাকার কথা ছিল, এখানে কিভাবে আসলো সে? ঘুমানোর পর কি হয়েছিল মৃত্তিকার সাথে? তার মানে কি তার পাশে মিষ্টবাসী ছেলেটাই এসবের কারণ? মৃত্তিকা আশেপাশে তাকিয়েও কোনো আলোর হদিশ পেল না। সে চিৎকার করতে গিয়ে খেয়াল করলো তার চিৎকার বেরোচ্ছে না, তার মুখে কিছু একটা আটকানো। মৃত্তিকা কোনো আওয়াজ বের করতে গিয়েই গোঙানির আওয়াজ হলো। তাকে কোনো একটা চেয়ারের সাথে বেঁধে ফেলা হয়েছে। ঘাড়টা ভীষণ ব্যথা করছে, হয়তো এভাবে একপাশে ঘুমানোর ফলে। মৃত্তিকা পেছনের হাতের বাঁধনটা খুলতে চেয়েও খুলতে পারল না। অনেক শক্ত করে দুই হাত একসাথে বাঁধা হয়েছে। মৃত্তিকা হাতের বাঁধন খোলার চেষ্টা করতে করতে একসময় দুর্বল হয়ে পড়ল। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। ঈশান ভাইয়ের চেহারাটা চোখের উপর ভাসছে। আস্তে আস্তে দুর্বলতা গ্রাস করছে। কি করবে সে এখন? কে এখানে মৃত্তিকাকে বাঁচাতে আসবে? কেউই তো জানে না মৃত্তিকার ঢাকার বাইরে আসার ব্যাপারটা। তাহলে কি এভাবেই কাটাতে হবে? এরপর তার সাথে কি হবে ভাবতেই মৃত্তিকার চোখ ঘুরে দুফোঁটা অশ্রু বেরিয়ে এলো। মৃত্তিকা জানে না এখানে কতদিন তাকে এভাবে আটকে রাখবে। আস্তে আস্তে তার দেহের ভার ছেড়ে দিচ্ছে, দুর্বলতা গ্রাস করছে। আজ কয়েকদিন ধরে সে এভাবে বদ্ধ রুমে কাটাচ্ছে। কোনো আলোর হদিশ পাচ্ছে না এখানে। শুধু খাওয়ার সময় একজন এসে খাবার দিয়ে যায়, তখন দরজা দিয়ে একটু আলো ঢুকে। সেই আলোতেই মৃত্তিকার খাবার শেষ করতে হয়। প্রথম কয়েকদিন পালানোর চেষ্টা করেও পালাতে পারেনি। হাত পা সবসময় বেঁধে রাখে। এখন আর পালানোর মতো ক্ষমতা তার নেই। সেই কয়েকদিনে বুঝতে পেরেছে এখান থেকে পালানো অনেক কঠিন। সে জানে না এভাবে তাকে এখানে আটকে রেখে তাদের কি এমন কার্যসাধন হবে। এই কয়েকদিনে এখানকার কোনো মানুষকেই সে দেখেনি। শুধু খাবারের সময় একজনই আসতো, সেও মাস্ক পরিহিত। মৃত্তিকা এখন বুঝতে পারছে ঢাকার বাইরে এই অচেনা জায়গায় কাউকে না বলে আসাটা তার সবচেয়ে বোকামি। এখন আর কিছুই তার হাতে নেই। মৃত্তিকা আস্তে আস্তে মৃত্যুর প্রহর গুনছে। সে এখন তার জীবনের আশা ছেড়ে দিয়েছে। আদিবের কাছ থেকে হয়তো আর ক্ষমা চাওয়া হবে না। তার একমাত্র মা হয়তো মৃত্তিকাকে না পেয়ে পাগল প্রায়। তিনি তো এমনিই নরম মনের। এর উপর তার মেয়ে নিখোঁজ হওয়ার সংবাদ শুনলে কি করে থাকবে তা ভাবতেই মৃত্তিকার খারাপ লাগছে। অন্তত মাকে বলে আসা উচিত ছিল। রিনিকে শুধু বলেছিল মৃত্তিকা একটি কাজে ঢাকার বাইরে যাচ্ছে, পরে এসে সব বলবে। মৃত্তিকার চোখ বন্ধ করতে ঈশানের চেহারাটা তার চোখের উপর আসতে মৃত্তিকা বিড়বিড় করে উঠল, ঈশান ভাই। ঈশান ভাইয়ের কথা ভাবতে গিয়ে তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে তার ঈশান ভাইয়ের কথা অমান্য করেছে। তিনি মৃত্তিকাকে প্রয়োজন ছাড়া কোনো কাজে হোস্টেল থেকে বের হতে বারণ করেছিল। ঈশান ভাই কি জানে মৃত্তিকার নিখোঁজ হওয়ার ব্যাপারে? তিনি কি মৃত্তিকাকে খুঁজতে আসবে? হঠাৎ বাইরে থেকে কয়েকজনের আওয়াজ আসতেই মৃত্তিকা বুঝতে পারলো তাকে আটকে রাখা এই রুমটিতেই বোধ হয়ে আসছে। তাহলে এতদিনে মৃত্তিকা তাদের উদ্দেশ্য সম্পর্কে হয়তো জানতে পারবে। মানুষগুলো রুমে ঢোকার আগেই দরজার বাইরে দাঁড়িয়ে পড়ল। একজন আগে আগে ঢুকে মৃত্তিকার চোখ বেঁধে দিল। এরপর বাকি মানুষগুলো ঢুকলো। মৃত্তিকা পায়ের আওয়াজ শুনে বুঝতে পারলো এখানে অনেকজন। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠলো। এই লোকগুলো এখন মৃত্তিকার সাথে কিছু করতে আসলেও মৃত্তিকা পেরে উঠবে না। মৃত্তিকা দুর্বলভাবে তাদের কথোপকথন শুনতে লাগলো। এটাকে কি করা যায়? ঈশানের বউ না? এটাকেই তো খুঁজছিলাম। সে ধোকা দিছিল আমাদের। কি করা যায়? অন্য মেয়েগুলোকে যেমন করা হয় এটার সাথেও সেটাই হবে। এটাকে একটু স্পেশাল ভাবে পাঠানো হবে। এর পরপরই সবাই হেসে উঠল। মৃত্তিকা কিছুই করতে পারল না, চুপচাপ শোনা ছাড়া। সেখান থেকে সেদিনের বাসে মৃত্তিকার পাশে বসা ছেলেটারা আওয়াজ শুনতেই মৃত্তিকা যা বুঝার বুঝে ফেললো। তবে তাই হোক। এইটাকে শেষবারের মতো একা ভালো মতো খাইতে দেই, এরপর এত ভালো খাবার নাও পেতে পারে। বস, মেয়েটা কয়েকদিন ধরে তেমন কিছু খাচ্ছে না, শুধু পানি ছাড়া। আজকে রাতে ওর ফ্লাইট, না খেলেও জোর করে খাইয়ে দিবি। বসের টার্গেট বলে কথা। এটা আমাদের জন্য অনেক মূল্যবান সম্পদ। এটার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। এরপর 32 নাম্বার রুমের মেয়েগুলোকে খাইয়ে দিবি। খাওয়ার পর স্পেশাল পানীয় খাইয়ে দিবি। আচ্ছা ভাই। এরপর রুমটা আগের মতোই নিস্তব্ধ হয়ে গেল। হয়তো লোকগুলো চলে গিয়েছে। এই লোকগুলোর কথোপকথন শুনে মৃত্তিকা বুঝতে পারলো সে খুব বিশ্রীভাবে ফেঁসে গিয়েছে। হয়তো এই ফাঁদ থেকে আর বেরও হতে পারবে না। 32 নাম্বার রুমে আরো মেয়ে আছে, তার মানে নারী পাচার। মৃত্তিকার গা রাগে রিরি করে উঠলো।
আরো অনেক অসহায় মেয়ে এখানে আটকে আছে। ওদের মনের অবস্থা হয়তো আরো করুণ। মৃত্তিকার নিজের চিন্তা হচ্ছে না, কিন্তু মেয়েগুলোর জন্য বড্ড কষ্ট হচ্ছে। আচ্ছা, ওরা ঈশান ভাইয়ের কথা কেন বললো? ঈশান ভাই কি ওদের চেনা পরিচিত? তাহলে ঈশান ভাই কি জানতে পারবে মৃত্তিকা এখানে আটকে পড়েছে? ঈশান ভাই কি মৃত্তিকাকে বাঁচাতে আসবে? না, উনি কিভাবে আসবে? উনি তো এদেশে নেই। তাহলে কি মৃত্তিকা শেষবারের মতো আর কাউকেই দেখতে পারবে না? মৃত্তিকা ঢুকরে কেঁদে উঠল। তার মা, বড় মামা, ঈশান ভাই, রিনি, আদিব সবার কথা ভীষণ করে মনে পড়ছে। দরজা খোলার আওয়াজে মৃত্তিকার কান খাড়া হয়ে গেল। বুঝতে পারলো কে একজন তার জন্য খাবার নিয়ে এসেছে। মৃত্তিকা ভেবেছিল খাবার নিয়ে আসা লোকটাকে সুযোগ বুঝে মেরে বেরিয়ে যেতে চেষ্টা করবে। বাকিটা কপালে যা লেখা থাকে তাই হবে। লোকটা এসে মৃত্তিকার চোখ খুলে দিতেই মৃত্তিকা নিরাশ হলো। আজ লোক একসাথে দুইটা আসছে। হয়তো আজকে শেষ দিন বিধায় একটু বেশি সিকিউরিটি রাখছে। মৃত্তিকা খেতে না চাইলে একটা লোক এসে তার গাল টিপে ধরলো। বাইরের পরপুরুষ মৃত্তিকার গায়ে হাত দেওয়ায় মৃত্তিকা আটকা অবস্থায় গা দিয়ে লোকটাকে ধাক্কা দিয়ে লোকটার মুখের উপর থুতু দিল। এতে লোকটা রেগে গর্জন করে মৃত্তিকার দিকে এগিয়ে আসতেই অন্যজন লোকটাকে আটকে ফিসফিস করে কিছু একটা বলতেই লোকটা শান্ত হয়ে গেল। কিন্তু মৃত্তিকা লোকটার চোখ দেখে বুঝলো ওর চাপা রাগ তবুও কমেনি। মৃত্তিকা নিজে খাবারের প্লেট এগিয়ে নিয়ে খেতে লাগলো। সে বুঝতে পারলো এখন খেতে না চাইলে লোকগুলো তার গায়ে হাত দিতে চাইবে, কিন্তু মৃত্তিকার জীবন থাকতে এমন কিছু সে মোটেও হতে দিবে না। সে ঈশানের অর্ধাঙ্গিনী, একমাত্র ঈশানই ছুঁতে পারবে মৃত্তিকাকে। মৃত্তিকা খাওয়া শেষ করতেই অন্য একটা লোক তাকে একটি গ্লাস এগিয়ে দিল। মৃত্তিকা বুঝতে পারলো এই পানীয় জাতীয় এটাতে সব ভেজাল। কিছুক্ষণ আগে ওই লোকগুলোর মুখ থেকে শুনেছিল খাওয়ার পর স্পেশাল পানীয় খাওয়াতে। হয়তো এই পানি খেয়ে সবাই জ্ঞান হারিয়ে ফেলবে, যাতে রাতে তাদের মেয়েগুলোকে পাচার করতে কোনো অসুবিধা না হয়। মৃত্তিকা কোনো মতেই খাবে না এই পানি, কিন্তু লোকগুলো বারে বারে তার দিকে এগিয়ে আসছে, যেন সুযোগ পেলেই মৃত্তিকার শরীরে হাত দিতে চাচ্ছে। মৃত্তিকা তার আটকানো চেয়ার দিয়ে একজনকে ধাক্কা দিতেই অন্যজন এসে তার মুখ আটকে ধরতেই আরেকজন পানিগুলো তার মুখে ঢেলে দিল। এতে মৃত্তিকা না চাইতেও খেতে হলো। লোকগুলো মৃত্তিকাকে আগের মতো আটকে দিয়ে বেরিয়ে গেল। মৃত্তিকা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। চোখগুলো বারে বারে খুলে রাখতে চাইলেও ব্যর্থ হচ্ছে। তার চোখ গড়িয়ে অঝোর ধারায় পানি পড়ছে। তার বুঝি শেষবার মতো পরিবারকে আর দেখা হলো না। সে বুঝি হেরে যাচ্ছে। মৃত্তিকাকে বাঁচাতে ঈশান ভাই কি আসবে না? চোখ বন্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্তে মৃত্তিকার নাকে একটি সুগন্ধ আসতেই সে তাড়াতাড়ি চোখ খুলে উত্তেজিত হয়ে উঠল। মৃত্তিকা আপন মনে বিড়বিড় করে অস্থির দৃষ্টিতে আশেপাশে তাকালো। ঈশান ভাই বলেই বিড়বিড় করে আশেপাশে কিছু খুঁজতে লাগলো। চারদিকে তাকিয়ে সে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু তার আশা এখানে ঈশান ভাই আছে। এই পারফিউমের সুগন্ধটা একমাত্র ঈশান ভাইয়ের কাছ থেকেই আসে। মৃত্তিকা যেন আশার আলো খুঁজে পেল। তার ঠোঁটে আপনা আপনি হাসি ফুটে উঠলো। তার মন বলছে এখানে আশেপাশে কোথাও ঈশান ভাই আছে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন মৃত্তিকাকে কেউ নিতে আসলো না, তখন সে হতাশ হয়ে পড়লো। হয়তো একই পারফিউম এখানের মধ্যে কেউ একজন ব্যবহার করে, আর তার চেয়ে বড় কথা ঈশান ভাই এই দেশেই নেই। এইসব ভাবতে ভাবতেই মৃত্তিকার আশার আলো নিভে গেল। দুর্বলতা তাকে আরো বেশি গ্রাস করে নিল। পানীয় জাতীয় ওষুধটার হয়তো কাজ হয়ে যাচ্ছে। মৃত্তিকার চোখ বন্ধ হয়ে পড়ে যাওয়ার সময় ঝাপসা চোখে দেখলো তার রুমটার দরজা দিয়ে আলো ঢুকছে। হয়তো কে একজন এসেছে। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল ওর। তাহলে কি হার মেনে নিল সে? মৃত্তিকা আধো আধো চোখ খুলতে দেখলো রিনি তার এক হাত ধরে মাথার পাশে বসে আছে, আর একটু দূরে চিন্তিত মুখে শিয়া দাঁড়িয়ে আছে। মৃত্তিকা চারদিকে তাকিয়ে হঠাৎ উত্তেজিত হয়ে বসতে নিতেই হাতের ব্যথায় চটফট করে উঠল। আরে আস্তে, এত তাড়াহুড়ো করছিস কেন? আমি এখানে কিভাবে এলাম? আমি তো একটা অন্ধকার বন্ধ রুমে ছিলাম। কে আনলো আমায়? উত্তেজিত কণ্ঠে এক নাগারে বলে উঠল মৃত্তিকা। বদ্ধরুম মানে? তুই তো ঢাকার বাস স্ট্যান্ডে বেহুশ হয়ে পড়েছিলি। পরে কেউ একজন তোর ব্যাগ থেকে মোবাইল নিয়ে সিয়াকে কল দেয়াতে সে গিয়েছিল ওখানে। পরে আমি আর সিয়া মিলে তোকে এখানে এনেছি। বাবা ফুপিকে বলেছি তুই অসুস্থ, তাই হোস্টেল থেকে নিয়ে এসেছি। আগে বল, তুই বাস স্ট্যান্ডে কি করতে গিয়েছিলি? আমাকে এর কয়েকদিন আগে মেসেজ দিয়েছিলি, সেটা আমি খেয়াল করিনি। মৃত্তিকা স্তব্ধ হয়ে রিনির দিকে তাকিয়ে রইল। এসব কি বলছে ওরা? মৃত্তিকা তো একটা রুমে আটকা ছিল। ওখানে সব কথাও স্পষ্ট শুনেছিল যে তাকে সেদিন রাতে ফ্লাইটে বাইরের দেশে পাচার করবে। কিন্তু এরা কি বলছে এসব? কি বলছিস এসব? মৃত্তিকা কাপা কাপা স্বরে জানতে চাইলো। সিয়া এগিয়ে এসে মৃত্তিকার কথার জবাব দিল। হ্যাঁ রে, তোদের কোথাও ভুল হচ্ছে। আমাকে একটা রুমে আটকে রাখা হয়েছিল। শোন, তোর মাথায় অতিরিক্ত প্রেসার পড়ায় আজে বাজে বকছিস। লাইট অফ করে কিছুক্ষণ ঘুমা, তাহলে দেখবি ভালো লাগবে।
মাঝরাতে এসব আজে বাজে বকিস না। রিনি মৃত্তিকার মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল। রিনির সাথে তাল মিলিয়ে সিয়াও একই কথা বলে উঠতেই মৃত্তিকা ঝাটকা মেরে রিনির হাত সরিয়ে চিৎকার করে উঠল। তোরা কি মনে করছিস আমি পাগলামি করছি? বলতে বলতে মৃত্তিকা ফুফিয়ে কেঁদে উঠল। তার কথা কেউ বিশ্বাস করতে চাইছে না। আমরা কেউই বলছি না যে তুই পাগলামি করতেছিস, আমরা বলছি তোর মাথায় বেশি প্রেসার পড়ার কারণে মাঝরাতে এমন আজে বাজে বকছিস। একটু ঘুমা, সকালে উঠে ভালো লাগবে। আমরা ফুপিকে অনেক কষ্টে রাতে রুমে পাঠিয়েছি ঘুমানোর জন্য। তিনি তোর চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। তুই এসবের কিছুই ফুপি আর বাবাকে বলিস না, না হলে ওরা আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। এখন একটু ঘুমা, দেখবি সকালে ভালো লাগবে। চল সিয়া। বলি রিনি আর সিয়া লাইট অফ করে রুমের দরজা আটকে দিয়ে বেরিয়ে গেল। মৃত্তিকা স্তব্ধ হয়ে অন্ধকারে বসে রইল। কেউ ওর কথা বিশ্বাস করছে না। আচ্ছা, সেদিন কি হয়েছিল মৃত্তিকার সাথে? সে তো ওই বদ্ধ রুম থেকে চেয়েও পালাতে পারেনি। সেদিন রাতে মৃত্তিকার ফ্লাইট ছিল। আর ওই 32 নম্বর রুমের মেয়েগুলোর কি অবস্থা? ওরা কি পালাতে পেরেছিল, নাকি পরিবারের মায়া ত্যাগ করে মানুষের পণ্য বস্তু হিসেবে অন্য দেশে পাড়ি জমিয়েছে? মৃত্তিকার হুট করে বুকটা মোচড় দিয়ে উঠলো মেয়েগুলোর জন্য। মৃত্তিকা তো বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। মেয়েগুলোও তো কোনো পরিবারের আদরের মেয়ে হতো, তাদের এই অবস্থা। আচ্ছা, মৃত্তিকাকে কে বাঁচিয়েছে? সে বেহুশ হয়ে যাওয়ার আগে কেউ একজনকে সেই রুমে ঢুকতে দেখেছিল। সেই সময় মৃত্তিকা তো ধরেই নিয়েছিল তার বোধহয় দিন শেষ। তাকে কেউ একজন তাদের কথা অনুসারে নিতে এসেছিল। এরপর চোখগুলো আর চেয়েও খুলে রাখতে পারল না। তাদের তীব্র নেশার ফলে মৃত্তিকার চোখ বন্ধ হয়ে এসেছিল। এরপর আর কিছু মনে ছিল না মৃত্তিকার। কিন্তু কিভাবে মৃত্তিকা স্টেশনে গিয়েছিল? উফ, মৃত্তিকা আর ভাবতে পারছে না। মাথাটা চেপে ধরে সে বসে রইল। আস্তে আস্তে মাথার তীব্র যন্ত্রণায় মৃত্তিকা শুয়ে পড়ল। সকালবেলায় রুমি আহমেদ ঘুম থেকে উঠে আগে মৃত্তিকার রুমে গেল। রুমে ঢুকতেই বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখলো মৃত্তিকাকে। তিনি মৃত্তিকার বিছানার দিকে এগিয়ে মেয়ের মাথার পাশে বসলো। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে তাকিয়ে রইল। শফিকের এই একটা মাত্র অস্তিত্বকে সে সবসময় আগলে রাখার চেষ্টা করে। আজ যদি শফিক বেঁচে থাকতো, তাহলে এই মেয়ের অসুস্থতায় বোধহয় প্রাণটাই দিয়ে দিত। ছোটবেলায় মৃত্তিকার ছোট্ট ছোট্ট হাতগুলো ধরে সবসময় আদর মাখা কণ্ঠে রুমি আহমেদকে ইশারা করে বলতো, হ্যাঁ রে রুমু, কখন যে আমার এই মেয়েটা বড় হবে, আমাকে আধো আধো কণ্ঠে বাবা বলে ডাকবে। রুমি আহমেদ একটা দীর্ঘশ্বাস ফেলেন। আফসোস, শফি বাবা ডাকটা শোনার আগে পরপারে পাড়ি জমিয়েছে। শফি থাকলে কি যে খুশি হতো। একদম বাচ্চাপনার স্বভাব ছিল শফিক আহমেদের, অথচ আজ সে আকাশের তারা। কে যেন তার ভালোবাসাকে চিরতরে রুমি আহমেদের কাছ থেকে কেড়ে নিল। এখনো ভুলতে পারেনি রুমি আহমেদ। রুমি আহমেদও একা পথ চলা শিখে গিয়েছে। তার চলতে আজ আর কারো প্রয়োজন পড়ে না। মৃত্তিকা চোখ খুলতেই দেখলো তার মা জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দৃষ্টি ঝাপসা। মৃত্তিকা একটা মলিন শ্বাস ফেললো। তার মাকে সে প্রায় সময় এরকম অবস্থা আবিষ্কার করে। মৃত্তিকা জানে এখন তার মা বাবার স্মৃতি স্মরণ করছে। যতবারই মৃত্তিকা অসুস্থ হয়ে পড়বে, ঠিক ততবারই রুমি আহমেদ মৃত্তিকার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে কোথায় জানি হারিয়ে যায়। প্রথম মৃত্তিকা বুঝতে না পারলেও সময়ের সাথে সাথে এখন বুঝতে শিখেছে। তার মা এখনো বাবাকে ভুলতে পারেনি। পারবেও বা কিভাবে? তাদের যে প্রেমের বিয়ে ছিল। বিয়ের 3 বছরের মাথায় মৃত্তিকার 1 বছর বয়সী একদিন তার বড় ভাই লুৎফর আহমেদ খবর আনলো শফিক আহমেদ মারা গিয়েছে। কে বা কারা যেন মৃত্তিকার বাবাকে হত্যা করে লাশ গায়েব করে ফেলেছে। বাবার কোনো স্মৃতি মৃত্তিকার মনে নেই। মনে থাকবেও বা কিভাবে? তখন যে মৃত্তিকা অনেক ছোট ছিল। বাবার আদর কি জিনিস মৃত্তিকা কোনোদিন জানতে পারেনি। কিন্তু তার বড় মামা ঈশান ভাইয়ের বাবা সব সময় মৃত্তিকাকে আগলে রাখতো। তিনি অনেক আদর যত্ন করতেন মৃত্তিকাকে। বাবার জায়গা নিতে না পারলেও যথেষ্ট খেয়াল রাখতেন মৃত্তিকার। তাই বাবাকে তেমন একটা মনে পড়েনি মৃত্তিকার। কিন্তু মাঝে মাঝে মায়ের এমন খামখেয়ালির স্বভাবের জন্য বাবাকে ভীষণ করে মনে পড়ে। মৃত্তিকা একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকালো। মা, রুমি আহমেদের হঠাৎ হুঁশ ফিরতেই তিনি মৃত্তিকার দিকে তাকালো। হ্যাঁ রে মা, কেমন লাগছে এখন তোর? ভালো মা। শরীরের খেয়াল রাখবি না? হোস্টেলে তো আমি দেখি না কি খাস না খাস, না খেয়েই এই অবস্থা করেছিস শরীরের। কয়েকদিন পড়াশোনা বাসায় বসে কর, ভালো লাগলে হোস্টেলে যাস। এখন আমি কিছু নিয়ে আসি, খেয়ে ওষুধ খেয়ে নিবি চুপচাপ। বলেই রুমি আহমেদ তড়িঘড়ি করে উঠতে নিতেই মৃত্তিকা হাত ধরে ফেললো। মা, আমি এখন পুরোপুরি সুস্থ। তুমি এত প্রেশার নিও না তো। একদম চুপ। হোস্টেলেও এমন করে রোগ বাঁধিয়েছিস। ভাগ্যিস ছিয়া ছিল, না হলে এভাবে পড়ে থাকলেও তো আমি জানতাম না। বলেই তিনি বেরিয়ে যেতে নিলে দরজা দিয়ে রিনিকে খাবার নিয়ে ঢুকতে দেখে থেমে গেল। ফুপি,
তুমি মৃত্তিকাকে নিয়ে এত ভেবো না, ওর জন্য আমি আছি। তুমি গিয়ে কিছু খেয়ে নাও, ওষুধ খেয়ে নাও। সকাল থেকে তো এখানেই পড়ে আছো। রিনি জোর করে রুমি আহমেদকে খেতে পাঠিয়ে দিল। রুমি আহমেদ যেতেই রিনি খাবারের প্লেট নিয়ে মৃত্তিকার দিকে এগিয়ে গেল। আমি খেতে পারবো, আমাকে দে। মৃত্তিকা রিনি থেকে প্লেট এগিয়ে নিতে চাইলে রিনি না দিয়ে নিজে খাবার খাইয়ে দিতে লাগলো মৃত্তিকাকে। তুই আগে পুরোপুরি সুস্থ হ, তারপর খাইস। রিনি রুটি ছিঁড়ে মৃত্তিকার মুখে পুড়ে দিতে দিতে বলল, তোর কি মনে হয় আমি অসুস্থ? তাই নয় তো কি, না হলে স্টেশনে গিয়ে এভাবে কেউ বেহুশ হয়ে পড়ে থাকে নাকি? তোরা আমার কথা কেউ বিশ্বাস করছিস না। আমাকে কিডন্যাপ করা হয়েছিল, আর আমাকে ওরা সেদিন রাতে বাহির দেশে পাচার করে দিতে চেয়েছিল। এরপর কি হয়েছিল আমিও জানি না। আচ্ছা, যা বিশ্বাস করলাম, কিন্তু ওরা তোকে কিডন্যাপ করে পাচার না করে স্টেশনে কেন রেখে গেল? সিয়া কয়েকদিনের জন্য তার বাড়ি গিয়েছিল, আসার পথে কল আসাতে সে স্টেশনে গিয়ে তোকে পেল। মৃত্তিকা আবারও কিছু বলতে নিতেই সিয়া তৈরি হয়ে রুমে ঢুকতে ঢুকতে বলে উঠল, শোন মৃত্তিকা, তুই ইদানিং সারাদিন পড়াশোনা বেশি করছিস, তাই মাথায় অতিরিক্ত প্রেশার পড়ার ফলে এমন করছিস। এসব ভুলে যা, কয়েকদিন বাসায় থাক, আমি তোকে নোট দিয়ে যাব। পরে সুস্থ হলে হোস্টেলে যাস। আমি যাই, ক্লাস আছে, তুই নিজের খেয়াল রাখিস। বলেই সিয়া রিনির দিকে তাকিয়ে বলে উঠল, রিনি, ওর খেয়াল রাখিস। বলে মৃত্তিকাকে কিছু বলতে না দিয়ে সিয়া তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। মৃত্তিকা একটা মলিন দীর্ঘশ্বাস ফেলল। তার কথা কেউ বিশ্বাস করতে চাইছে না, কাউকে সে বোঝাতে পারছে না। সে এখনো বুঝে উঠতে পারছে না কেন তারা মৃত্তিকাকে আগের জায়গায় রেখে গেল। এখন মৃত্তিকা পুরোপুরি সুস্থ, তবে ওই ঘটনাটা এখনো তাকে কুড়ে কুড়ে খায়। তবুও সেটা সে মাথা থেকে ঝেড়ে পড়াশোনায় মন দিতে চায়। এতদিন সে মা আর রিনিতে জোরাজুরিতে বাসায় ছিল, প্রতিদিন সিয়া এসে বা মোবাইলের মাধ্যমে নোট পাঠিয়ে দিত। কিন্তু মৃত্তিকা আজ আর মানবে না, তার হোস্টেলে ফিরে যেতে হবে। অনেক পড়া এখনো বাকি। এমনিও ঈশান ভাইয়ের কথার অনেক অমান্য করে ফেলেছে, এখন থেকে আর করবে না। যথারীতি ব্যাগ গুছিয়ে বের হওয়ার আগেই রিনির সাথে ড্রয়িং রুমে খেতে বসতে দেখলো আরশি রুম থেকে ব্যাগ নিয়ে বের হচ্ছে। মনে হচ্ছে অনেক দিনের জন্য কোথাও যাচ্ছে। আরশির পেছন পেছন তার মা বাবা বের হচ্ছে। তার মা আঁচলে মুখ ঢেকে চোখের পানি নিয়ে মেয়েকে বিদায় দিচ্ছে। মৃত্তিকা আর রিনি কিছুই বুঝে উঠল না, হঠাৎ কোথায় যাচ্ছে আরশি। আরশির পরিবার ঈশান ভাইয়ের বিয়ে ভাঙার পর থেকে বাসার কারোর সাথে তেমন কথা বলে না, যার ফলে আজ সে কোথায় যাচ্ছে সেটা মৃত্তিকা রিনি ধরতে পারছে না। আরশি দেশের বাইরে পড়াশোনা করে, তার বিয়ে উপলক্ষে খুশিতে দেশে এসেছিল। সে আগে থেকে ঈশানকে পছন্দ করত, ভেবেছিল বিয়ের পর আর দেশের বাইরে যাবে না, এখানেই বাকি পড়াশোনাগুলো শেষ করে ফেলবে। কিন্তু তা তো হলো না। আরশি দরজার সামনে গিয়ে রিনির দিকে এগিয়ে এলো। আমি যাই রিনি, ভালো থাকিস। কই যাচ্ছ আরশি আপু? রিনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে আরশি ছলছল চোখে মলিন হাসলো। আরশির এই মলিন হাসি দেখিয়ে মৃত্তিকার বুকটা মোচড় দিয়ে উঠল। সে জানে এই হাসির পেছনে কতটা বেদনা লুকিয়ে আছে। মৃত্তিকার আরশির জন্য ভীষণ খারাপ লাগছে, কিন্তু মৃত্তিকার কিছুই যে করার ছিল না তখন। ছোটকাল থেকেই আরশি রিনি মৃত্তিকাকে বড় বোনের মতো আগলে রাখত। ভিন দেশে যাওয়ার পরেও রিনি মৃত্তিকার প্রতি আরশির ভালোবাসা একটুও কমেনি। আরশি অনেক আগে থেকে ঈশানকে পছন্দ করত, কিন্তু কোনোদিন মুখ ফুটে লজ্জায় বলতে পারেনি। আগে যেখানে ছিলাম এখন আবার সেখানেই পাড়ি জমাচ্ছি। আরশি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইংল্যান্ড? রিনির চেহারায় বিস্ময়ের সাথে মৃত্তিকা অবাক দৃষ্টিতে আরশির দিকে তাকিয়ে রইল। হ্যাঁ রে, তুমি তো আর যাবে না বলেছিলে ওখানে। যার জন্য আসলাম তাকেই তো পেলাম না। এখানে থেকে আর লাভ কি বল? চেষ্টা করবো আর না আসার এখানে। আমি যে এত তাড়াতাড়ি অনুভূতিটা ভুলতে পারবো না, চোখের সামনে এগুলো সহ্য করতে পারবো না। অনেক আগে থেকে সেখানে একেবারের জন্য থেকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভেবেছিলাম এই বিয়ের পর এখানেই থেকে যাব। বাবা মাম্মাও কয়েক মাসের মধ্যে আমার এখানে চলে আসবে একেবারের জন্য। আশা করি সমস্যা হবে না, দোয়া করিস আমার জন্য। আরশি মৃত্তিকার দিকে আর চোখে তাকিয়ে রিনির উদ্দেশ্যে জবাব দিল। এরপর চলে যেতে নিলে মৃত্তিকা কি বুঝে আরশিকে গিয়ে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠল। আরশি আপু, তুমি আমাকে বড় বোনের মতো সবসময় আগলে রেখেছিলে। তুমি আমার সাথে কথা না বললে আমি থাকতে পারবো না। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না। বিশ্বাস করো, তোমার চোখের পানি দেখে আমার বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। সেদিন আমার কোনো দোষ ছিল না আপু। আমাকে দরকার হলে ছোটবেলার মতো মেরে কেটে শাসন করো, তবু আমার সাথে কথা না বলে থেকো না আপু, প্লিজ। আরশি মৃত্তিকার দিকে ফিরে মাথায় হাত বুলে মলিন হাসলো। এই পাগলি, বড় বোনে কোনোদিন ছোট বোনের কথাই রাগ করে থাকতে পারে? এখানে তো তোর দোষ নেই। সেদিন আমি রাগের মাথায় সবার সাথে সাথে তোকেও দোষারোপ করেছি, কিন্তু কয়েকদিন যেতেই বুঝেছি সেখানে তোর কোনো দোষ ছিল না।
সব আমার নিয়তি। ঈশান হয়তো আমার কপালে ছিল না, তাই তো এত আয়োজনের পরেও তাকে আমি পেলাম না। আপু, আমাদের ছেড়ে আবার চলে যাচ্ছে যে? আমার যে যেতেই হবে। তোরা নিজেদের খেয়াল রাখিস, ভালো থাকিস বোন। তোদের উপর আমার কোনো রাগ নেই, আমি যাই রে। বলেই আরুষি রিনি মৃত্তিকাকে দুই হাতে জড়িয়ে ধরে এরপর একে একে সবার সাথে আলাপ শেষ করে বেরিয়ে পড়লো বাসা থেকে। মৃত্তিকা আরুষি যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এমন বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। মৃত্তিকা না চাইতেও অনেক বড় কষ্ট দিয়ে ফেলেছে বোধহয় আরুষিকে। আরুষি যেতেই রিনি মৃত্তিকার কাঁধে হাত রেখে খাবারের দিকে ইশারা করলো। মৃত্তিকা চুপচাপ খাওয়া শেষ করলো। এরপর রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিল হোস্টেলে চলে যাওয়ার উদ্দেশ্যে। ব্যাগ নিয়ে মাকে আর বাসার বাকি সবাইকে বলে বেরিয়ে পড়লো বাসা থেকে। রিনি সাথে আসতে চেয়েছিল, কিন্তু মৃত্তিকা যেতে পারবে বলে চলে এসেছিল। রিনি আবার এত পথ কষ্ট করে আসবে যাবে সেটা মৃত্তিকা চায়নি। কেটে গেল আরো কয়েকটা দিন। সময় চলে যাচ্ছে আপন গতিতে। মৃত্তিকা নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত এখন। আদিবের চিন্তা মাথা থেকে ঝেড়ে পড়াশোনায় মন দিয়েছে। আর কোনো অঘটন সে চায় না। ঈশানের আদেশ মেনে চলার চেষ্টা করছে। এখন সে ঈশানের অর্ধাঙ্গিনী। না চাইলেও ঈশান তার স্বামী। স্বামীর কথা মেনে চলা উচিত। আজ ক্লাস আছে, তাই মৃত্তিকা সকাল সকাল উঠে কিছু বানিয়ে খেয়ে নিল, আর বাকি কিছু সিয়ার জন্য রেখে দিল। সিয়া তার গ্রামের বাড়ি গিয়েছে কিছুদিনের জন্য। গ্রামে তার চাচাতো বোনের বিয়ে। মৃত্তিকাকে কাল রাতের দিকে বলেছিল সে হোস্টেলে ফিরে আসার উদ্দেশ্যে রাত 10টায় বাসে উঠেছে। মৃত্তিকা তৈরি হয়ে ক্লাসে যাওয়ার আগে সিয়াকে কল করার উদ্দেশ্যে মোবাইল হাতে নিতেই স্ক্রিনে সিয়ার নাম ভেসে উঠল। তা দেখে মৃত্তিকা মুচকে হাসলো। মেয়েটাকে মাত্রই কল করতে মোবাইল নিয়েছিল। মৃত্তিকা ব্যাগ নিয়ে বের হয়ে রুমের দরজাটা আটকাতে আটকাতে সিয়ার কল রিসিভ করলো। হ্যাঁ রে সিয়া, কই তুই? ঢাকায় এসে গিয়ে মৃত্তিকাকে তো তোকে। সিয়া মৃত্তিকাকে পুরো কথা শেষ করতে না দিয়েই হাঁপাতে হাঁপাতে উত্তেজিত কণ্ঠে কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু বেশি উত্তেজনার কারণে কথা সম্পূর্ণ করতে পারছে না। মৃত্তিকা ব্রুকুচকে সিয়ার কথা বোঝার চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি বুঝতে ব্যর্থ হচ্ছে। মেয়েটার আজ কি হয়েছে? সিয়া, কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না তোর কথা। কি বলতে চাচ্ছিস? আমার তোকে গুরুত্বপূর্ণ। সিয়া হাঁপাতে লাগলো। আচ্ছা, তুই এসে রিল্যাক্স হয়ে বলিস, এত কষ্ট করে বলতে হবে না। আমি ক্লাসে যাচ্ছি, তোর মুখ থেকে এসে সব শুনবো। সাবধানে মৃত্তিকার কথার মাঝখানে অপর পাশ থেকে কল কেটে গেল। দ্বিতীয়বার কল লাগাতেই মোবাইল বন্ধ শোনালো। মৃত্তিকা তা দেখিয়ে মাথা নেড়ে আপন মনেই পাগলি বলে বিড়বিড় করে উঠল। মেয়েটাও বাসা থেকে এত দূরে আসতেছে, অথচ মোবাইলটা ঠিকমতো চার্জ দিয়ে আনতে পারলো না। কথার মাঝখানে সিয়ার মোবাইল বন্ধ হয়ে যাওয়া আজকে নতুন ব্যাপার না। যখন থেকেই সিয়ার সাথে পরিচয় মৃত্তিকার, তখন থেকেই এমন। মেয়েটা কোনো সময় মোবাইলে পুরোপুরি চার্জ দিয়ে রাখতো না। প্রথম প্রথম মৃত্তিকার বিরক্ত লাগলেও সময়ের সাথে সাথে সয়ে গেছে। সে আর কিছু না ভেবে মোবাইলটা ব্যাগে রেখে রুম লক করে ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। ক্লাস শেষ করে মৃত্তিকা রুমে এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে কিছু খাওয়ার উদ্দেশ্যে গেল। সকালে সিয়ার জন্য যা খাবার বানিয়ে রেখে গিয়েছিল সেসব আগের মতো আছে দেখতে মৃত্তিকার টনক পড়লো। সিয়া কি এখনো আসেনি? সকাল পেরিয়ে দুপুর গড়ালো, কিন্তু মেয়েটার আসার নামগন্ধ নেই। এতক্ষণ তো লাগার কথা নয়। সিয়ার গ্রামের বাড়ি ঢাকার বাইরে অন্য জেলাতে হওয়াতে বাসে করে যেতে হয়। সর্বোচ্চ 7 ঘন্টা লাগে স্টেশনে পৌঁছাতে। এরপর স্টেশন থেকে হোস্টেলে ফিরতে 8 ঘন্টা মতো লাগে। আজ এখনো এলো না কেন ভাবতে পারছে না মৃত্তিকা। সে তাড়াতাড়ি সিয়াকে কল করার উদ্দেশ্যে মোবাইল হাতে নিতেই দেখলো ঠিক সেই সময় সিয়ার নাম ভেসে উঠেছে। মৃত্তিকা মোবাইল রিসিভ করে কড়া ভাষায় কিছু বলতে নিতেই অচেনা কারো কণ্ঠস্বর শুনে থমকে গেল। মৃত্তিকা ব্রুকোচকে কান থেকে মোবাইল নামিয়ে দেখলো, না, এটা সিয়ারই নাম্বার, কিন্তু অচেনা মানুষের কণ্ঠ কেন? মৃত্তিকা ব্রুকোচকে মোবাইল কানে ধরতেই ওই পাশ থেকে কিছু একটা বলতেই মৃত্তিকা স্তব্ধ হয়ে গেল। হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি কি মৃত্তিকা, মানে এই মোবাইলের মালিকের বেস্ট ফ্রেন্ড? এই মোবাইলের মালিক অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করেছেন। ওনার এখন অনেক ক্রিটিক্যাল অবস্থা। মোবাইলটা এতক্ষণে একটু চার্জ হওয়াতে কল লিস্টে আপনার নাম্বার আগে পেয়ে কল দিয়েছি। মৃত্তিকার কান দিয়ে এত কিছু ঢুকছে না। সে কাপা কাপা কণ্ঠে বলে উঠল, কোন হাসপাতালে আছে? জি, আমি অ্যাড্রেস মেসেজ করছি। আপনি ওনার পরিবারকে খবরটা দিয়ে দিয়েন। ওনার অবস্থা অনেক ক্রিটিক্যাল। মৃত্তিকা আর কিছু শোনার প্রয়োজন বোধ করলো না। সে মোবাইল নিয়ে কোনো মতেই তড়িঘড়ি করে ওইভাবেই বেরিয়ে পড়লো। হাসপাতালে গিয়ে পৌঁছেই মৃত্তিকা সিয়ার ওখানে দৌড়ে গেল। মৃত্তিকা যেতেই ডাক্তাররা মৃত্তিকার সাইন নিয়ে সিয়াকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে ফেললো। অবশ্য ডাক্তাররা আগে পরিবারকে খুঁজেছিল,
কিন্তু অবস্থা বেশি ক্রিটিক্যাল হওয়ায় মৃত্তিকা ডাক্তারদের বেশি জোর করাতে ওরা অপারেশনের ব্যবস্থা করলো। বাইরের থেকে থিয়েটারের কাছ দিয়ে ভেতরে তাকাতেই সিয়াকে এরূপ রক্তাক্ত অবস্থায় দেখে ঢুকরে কেঁদে উঠল। ডাক্তাররা তড়িঘড়ি করে ভেতরের পর্দাটা টেনে দিতেই মৃত্তিকা থিয়েটারের বাইরে মেঝেতে বসে পড়ল। চঞ্চল সিয়াকে এমন শান্ত অবস্থায় মৃত্তিকা সহ্য করতে পারছে না। হঠাৎ খেয়াল হলো সিয়ার পরিবারকে বলা হয়নি। মৃত্তিকা তাড়াতাড়ি করে সিয়ার পরিবারকে কল দিয়ে সব জানিয়ে রিনিকে কল করে জানালো। কাঁদতে কাঁদতে মৃত্তিকার চোখ মুখ ফুলে গেছে। সে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মেঝেতে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলল। কিছু সময় পর থিয়েটারের দরজা খোলার আওয়াজে মৃত্তিকা চোখ খুলে দেখতে পেল একজন ডাক্তার তড়িঘড়ি করে বেরিয়ে আসছে। সে কোনো মতে উঠে ডাক্তারের কাছে যেতেই ডাক্তার জানালো, রোগীর জন্য আর্জেন্ট রক্ত লাগবে, কারণ অনেক রক্ত কমে গিয়েছে। মৃত্তিকার হঠাৎ মনে পড়লো তার আর সিয়ার রক্তের গ্রুপ মিল। তারা সবসময় সেটা নিয়ে গর্ব করে বলতো, সবাইকে বলতো ওরা দুই বোন, যার ফলে সবকিছুর সাথে সাথে রক্তের গ্রুপও মিল। মৃত্তিকা উত্তেজিত কণ্ঠে ডাক্তারের উদ্দেশ্যে বলে উঠল, আমি দিব রক্ত। কিন্তু আপনাকে তো দেখতে অনেক দুর্বল লাগছে, পারবেন? হ্যাঁ পারবো। মৃত্তিকার জবাব পেতেই ডাক্তার তাড়াতাড়ি করে একটা নার্সকে ডাক দিল। নার্স আসতেই ডাক্তার আবার থিয়েটারে ঢুকে গেল। নার্স মৃত্তিকাকে একটি ক্যাবিনে নিয়ে রক্ত নিতেই মৃত্তিকাকে দুর্বলতা গ্রাস করে, যার ফলে নার্স একটি ঘুমের ওষুধ দেয় যাতে মৃত্তিকা ঘুম থেকে উঠে একটু সুস্থতা অনুভব করে। এরপর নার্স রক্ত নিয়ে বেরিয়ে পড়ল। নার্স মৃত্তিকার ক্যাবিন থেকে বের হতেই কেউ একজন আড়াল থেকে দেখে সেই ক্যাবিনের দিকে এগিয়ে গেল। আগন্তুকটি আস্তে আস্তে গিয়ে মৃত্তিকার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মলিন শ্বাস ফেলে এক দৃষ্টিতে মৃত্তিকার মুখের দিকে তাকিয়ে রইল। কতদিন পরে এই চেহারাটা দেখছি। আজকের ঘটনার জন্য আমি দুঃখিত মৃত্তি, ক্ষমা করে দিও আমায়। আমি না চাইতেও এটা করতেই হলো। তোমাকে ভীষণ ভালোবাসি মৃত্তি, চাইলেও কাছে আসতে পারি না। জানো, ভীষণ কষ্ট হয় তোমার দূরে থাকতে। আচ্ছা, ভালোবাসা এত কষ্ট কেন হয় মৃত্তি? বড্ড মিস করি তোমায়। আজকে তোমার সবচেয়ে কাছের বোন সমান বান্ধবীর এরূপ অবস্থার জন্য আমি দায়ী। না চাইলেও করতে হয়েছে আমায়। ক্ষমা করে দিও আমায় মৃত্তি, আমি যে তোমায় বড্ড ভালোবাসি। আস্তে আস্তে কথাগুলো বলতে বলতে আগন্তুকটার চোখ বেয়ে অশ্রু নির্গত হলো। আগন্তুকটা মৃত্তিকার দিকে ঝুঁকে থাকায় তার চোখের পানি মৃত্তিকার কপালে পড়ল। কপালের উপর তরল জাতীয় কিছু পড়ায় মৃত্তিকা ঘুমের মাঝে ভ্রু কুঁচকে ফেলল। তার মনে হচ্ছে কেউ যেন খুব গভীরভাবে তার মুখের দিকে ঝুঁকে তাকিয়ে আছে। আগন্তুকটার নিঃশ্বাস মৃত্তিকার মুখের উপর আশ্রে পড়ছে, কিন্তু মৃত্তিকা চাইলেও তার চোখ খুলতে পারছে না। বারবার চাইতেও আবারও গভীর ঘুমের মধ্যে তলিয়ে গেল। মৃত্তিকার নড়াচড়া দেখে আগন্তুকটা চোখ মুছে উঠে দাঁড়ালো। শেষবারের মতো মৃত্তিকার মাথায় পরম আদরে হাত বুলিয়ে ক্যাবিন ছেড়ে বেরিয়ে গেল। মৃত্তিকা চোখ খুলে রিনিকে তার পাশে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। তার নিজের আবার কি হলো? সে শোয়া অবস্থায় কেন? আস্তে আস্তে সবকিছু মনে পড়তেই সে তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসলো। রিনি, সিয়া কই? সিয়ার কথা জিজ্ঞেস করতেই রিনি মুখ পাংশুটে করে ফেললো। শোন মিত্তি, সিয়ার বেশি ক্রিটিক্যাল অবস্থায় ছিল, যার ফলে ডাক্তাররা চেয়েও তার অবস্থা ভালো করতে পারেনি, তবে চেষ্টায় আছে। সোজাসুজি বল রিনি। মৃত্তিকার কথা শুনে রিনি মাথা নিচু করে ফেললো। সিয়ার অ্যাক্সিডেন্ট বেশি ভয়ঙ্কর ভাবে হয়েছে। ডাক্তাররা এমন কল্পনা করতেছেন শরীরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যাক্সিডেন্টের মাঝে সিয়ার পেটে ছুরির আঘাত কোথা থেকে এলো কেউ ভাবতে পারছে না। আপাতত এখানেই তার চিকিৎসা চালাতে হবে। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে। এরপর রিনি মাথা নিচু করে আবারও বলে উঠলো, আল্লাহ যদি চান তাহলে সিয়া আবারও আমাদের মধ্যে ফিরে আসবে। রিনির কথা শুনে মৃত্তিকা যেন থমকে গেল। তার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু নির্গত হতে লাগলো। তার কানে একটা মাত্র কথা বাজছে যে ডাক্তাররা সিয়ার আশা ছেড়ে দিয়েছে। মৃত্তিকা রিনিরা বাকি কথাগুলো না শুনে দৌড়ে কেবিন ছেড়ে বেরিয়ে সিয়াকে আলাদা করে রাখা ক্যাবিনটার সামনে গিয়ে দাঁড়ালো। পেছন পেছন রিনি এগিয়ে এলো। মৃত্তিকা আস্তে আস্তে দরজা ঠেলে ক্যাবিনে ঢুকে সিয়ার পাশে দাঁড়ালো। সিয়ার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মাথায় ব্যান্ডেজ, শরীরের নানা জায়গায় ব্যান্ডেজ। আর সিয়া কি শান্তভাবে শুয়ে আছে। সিয়া, এই সিয়া, উঠ না বোন আমার, আমরা গুলশানে যাব, আড্ডা দিব অনেক। সিয়ার কোনো নড়াচড়া না দেখে মৃত্তিকা রিনির দিকে ফিরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলো, রিনি, এই রিনি, আমার সিয়া আবারও আগের মতো আমার সাথে হেসে খেলে কথা বলবে। সে মজা করবে, তাই না? তোরা দুইজনে মিলে প্রতিবারের মতো আবারও আমাকে বোকা বানাতে চাইছিস, তাই না? আমি কিন্তু এবার আর বোকা হব না, তোদের চালাকি ধরে ফেলেছি। সিয়া, ওঠ। মৃত্তিকার কথা শুনে পেছনে রিনি ফুফিয়ে উঠল।
মৃত্তিকা সেদিকে পাত্তা না দিয়ে আস্তে আস্তে সিয়ার শরীরে হাত রেখে ধাক্কা দিয়ে জাগাতে চেষ্টা করলো, কিন্তু আজ আর সিয়া চোখ খুলল না। হঠাৎ কেবিনের দরজা খুলে সিয়ার মা দৌড়ে এসে মৃত্তিকাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়তেই মৃত্তিকাও ফুফিয়ে কেঁদে উঠল। তার সিয়া আজ আর তার সাথে মজা করতে আসছে না। ও দূরেই সিয়ার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সিয়ার মায়ের বেশি কান্না দেখে তিনি তার স্ত্রীর দিকে এগিয়ে স্ত্রীকে থামানোর চেষ্টা চালাচ্ছেন। সিয়ার মা কিছুক্ষণ আগেও বেহুশ হয়েছিল অন্য কেবিনে। হুঁশ ফিরতেই আবারও মেয়ের কাছে পাগলের মতো ছুটে এসেছে। একজন নার্স তাদের ডাক দিতে দিতে কেবিনের দরজা খুলে দৌড়ে এসে তাদের উপর বকাঝকা করতেই সবাই কন্দনরত চোখে সিয়াকে আরেকবার দেখে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। সিয়ার মা কাঁদতে কাঁদতে আবারও বেহুশের ন্যায় হয়ে পড়ল। মৃত্তিকা নিজেও তার আগের অবস্থায় নেই। তার বারে বারে মনে হচ্ছে এই তো সিয়া এখনই শোয়া থেকে উঠে অক্সিজেন মাস্ক ছুঁড়ে ফেলে হেসে বলে উঠবে, দেখেছো তোমাদের কিভাবে অতি সহজে বোকা বানিয়ে ফেলেছি। তখন মৃত্তিকা দৌড়ে সিয়ার দিকে রাগের দৃষ্টিতে এগিয়ে গিয়ে দুইটা থাপ্পড় লাগাতেই সিয়া মৃত্তিকাকে জড়িয়ে ধরে তার রাগ কমানোর চেষ্টা করবে। এক পর্যায়ে সফল হবে। মৃত্তিকার রাগ কমে গিয়ে হেসে দিবে। মৃত্তিকা বারবার সিয়ার ক্যাবিনের দরজার কাছ দিয়ে সিয়ার দিকে তাকাচ্ছে। এই বুঝি সিয়া উঠে যাবে, কিন্তু আজ আর মৃত্তিকার ইচ্ছে সফল হলো না। সিয়া উঠল না, নিশ্চুপ ভাবে শুয়ে আছে। আজ আর মৃত্তিকার মন খারাপ অবস্থায় হাসাতে চেষ্টা করতে এলো না সিয়া। মিত্তি, সিয়াকে হয়তো কেউ পরিকল্পিতভাবে খুন করার চেষ্টা করেছে। ওই গাড়িটার ড্রাইভার পুরোপুরি সুস্থ, শুধু একটু হাতে ব্যথা পেয়েছে। মানে? ড্রাইভারটার ভাষ্যমতে সিয়া দৌড়ে হাঁপাতে হাঁপাতে গাড়িতে উঠে বসছিল। ড্রাইভারটা যাবে না বলা সত্ত্বেও সিয়া জোর করে তাড়াতাড়ি গাড়িটা চালু দিতে বলেছিল, যার ফলে ড্রাইভার অনিচ্ছা সত্ত্বেও গাড়ি ছেড়েছিল। সিয়া ড্রাইভারকে জোর করে বলার সময় ভীষণ হাঁপাচ্ছিল আর বারে বারে পেছনের দিকে কি জানি দেখছিল। সিয়া তখন অনেক ভয়ে ছিল। গাড়ি ছাড়ার পর সিয়া কাকে জানি কল করে কিছু বলতে চেয়েছিল, কিন্তু হাঁপানোর কারণে কথা স্পষ্ট ছিল না। ঠিক সেই সময় কোত্থেকে হঠাৎ করে বিপরীত দিক থেকে একটা বড় মালবাহী ট্রাক এসে সিয়াদের গাড়িটাকে ধাক্কা মারে, যার ফলে ড্রাইভার সামনের কাচের মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারায়। ড্রাইভারের চোখ বুজার আগে দেখেছিল যে ট্রাকটা থেকে কেউ একজন তাদের গাড়ির দিকে এগিয়ে আসছিল, যার ফলে ড্রাইভার সম্পূর্ণ নিশ্চিত কেউ পরিকল্পিতভাবে সিয়াকে খুন করার চেষ্টা করেছে। এসব এসব কি বলছিস তুই রিনি? আমার সিয়ার সাথে কার শত্রুতা যে তাকে প্রাণে মেরে দিতে চাইছে? আজকে কিছুক্ষণ আগে সিয়ার সেই দিনের গাড়ির ড্রাইভারটা খোঁজ নিয়ে হাসপাতালে এসে সিয়ার মা বাবাকে সব বলে গেল। না হলে ভাব, ড্রাইভারটা নিজের সামনে থেকে তেমন একটা আঘাত পায়নি, অথচ সিয়া সে পেছনে থাকার পরেও ড্রাইভারের চেয়ে বেশি আঘাত পেয়েছে। আর ডাক্তাররা কাল ঠিকই বলেছে সিয়ার পেটে ছুরির আঘাত। মৃত্তিকা স্তব্ধ হয়ে হাসপাতালের করিডোরে থপ করে বসে পড়ল। তার আপাতত কিছুই মাথায় ঢুকছে না। সে শুধু মনে প্রাণে প্রার্থনা করছে সিয়া যেন খুব তাড়াতাড়ি আগের মতো সুস্থ হয়ে ওঠে। মৃত্তিকা এখনো হাসপাতালেই আছে। কাল রাতে রিনি হাজার জোর করেও মৃত্তিকাকে বাসায় নিতে পারেনি। তার এক কথা, সে সিয়াকে একা রেখে যাবে না, না হলে সিয়া সুস্থ হয়ে মৃত্তিকার উপর অভিমান করে থাকবে। মৃত্তিকার কারণে রিনিও আর যায়নি, বাসায় ফোন করে বলে দিয়েছে। হ্যালো স্যার। কি অবস্থা ওইদিকে? স্যার আসলে আমি মেরেছি, কিন্তু বেঁচে গিয়েছে ওই মেয়েটা। শেষ করে দাও। ওকে স্যার। ফোন রেখে আগন্তুকটি আকাশের দিকে তাকিয়ে একটা মলিন শ্বাস ফেলল। এই জীবনে সে অনেক হত্যার আদেশ দিয়েছে, কিন্তু আজকের মতো এতটা খারাপ লাগা কাজ করেনি। তারা যে কথাটা বলতে গলা কেঁপেছিল, তার বড্ড খারাপ লাগছে আজ, কিন্তু সে যে নিরুপায়। সন্ধ্যা কেটে গিয়ে চারদিকে ধীরে ধীরে রাতের নিস্তব্ধতা ঘিরে ধরছে। আস্তে আস্তে দিনের আলো ঢেকে গিয়ে গুটগুটে আধারে পরিণত হচ্ছে চারপাশ। মৃত্তিকা হাসপাতালের একটা ক্যাবিনের সামনে দরজাতে হেলান দিয়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে চোখ বুজে আছে। আজ 2 দিন কেটে গিয়েছে, অথচ সিয়ার জ্ঞান ফেরার নামগন্ধ নেই। রিনিকে মৃত্তিকা জোর করে সকালের দিকে পাঠিয়ে দিয়েছিল। মেয়েটা যেতে চায়নি, কিন্তু মৃত্তিকার জোরাজোরির ফলে বাধ্য হয়ে গিয়েছিল। আর কয়দিনই বা এখানে থাকবে? মৃত্তিকা কোথাও গিয়ে মন বসাতে পারবে না বিধায় এখানে রয়ে গিয়েছে। সে জানে বাসায় অথবা হোস্টেলে গেলে প্রতি পদে পদে সিয়ার কথা মনে পড়বে। তার চেয়ে এখানে সিয়ার পাশে থেকে মনকে শান্ত রাখতে পারলেই হলো। মৃত্তিকা নিজেকে সামনে নিবে। পাশের ক্যাবিনে সিয়ার মা দুর্বল অবস্থায় শুয়ে আছে, আর সিয়ার বাবা ভারাক্রান্ত মনে বসে আছে। তাদের একটা মাত্র মেয়ে রাজ এই অবস্থা মানতে পারছে না। মৃত্তিকার আজ কেন জানি মন ভীষণ খারাপ। কেন? সেটার উত্তর মৃত্তিকার কাছে নেই। সিয়ার সাথে কাটানো সব দিনগুলো তার ভীষণ করে মনে পড়ছে। মৃত্তিকার পাশের দরজা খোলার আওয়াজ হতেই দেখলো সিয়ার ক্যাবিন থেকে নার্স বের হচ্ছে। এই নার্সগুলোর কারণে মৃত্তিকা তার সিয়ার কাছে যেতে পারে না।
আজকে সম্পূর্ণ দিন মিলে একবারও সিয়াকে কাছ থেকে দেখতে পারেনি মৃত্তিকা। আজ সে সুযোগ হাতছাড়া করবে না। নার্স বেরিয়ে যেতে মৃত্তিকা আস্তে আস্তে মেঝে থেকে উঠে দরজার কাছ দিয়ে সিয়ার দিকে তাকালো। সে আস্তে আস্তে দরজা ঠেলে ক্যাবিনে ঢুকে সিয়ার দিকে এগিয়ে গেল। শোয়া অবস্থায় সিয়াকে দেখতে একদম নিষ্পাপ লাগছে। কি সুন্দর লাগছে দেখতে, একদম পুতুলের মতো। সিয়া, এই সিয়া, জানিস আজ কি হয়েছে? তুই তো সারাদিন শুয়ে থাকিস, তাই বাইরের কোনো কথাই শুনতে পাচ্ছিস না। আর কয়দিন এভাবে আমার সাথে কথা না বলে থাকবি বল? নার্সগুলো সারাদিন তোর পাশে থাকে, আমাদের একটু ঢুকে দেখতেও দেয় না তোকে। তাই আজ নার্স একটু করে বের হতেই চুরি করে ঢুকে গিয়েছি। ভালো করেছি না বল? বলতে বলতে মৃত্তিকা হেসে উঠল। সে জানে আজও সিয়া থেকে সে কোনো প্রত্যুত্তর পাবে না, কিন্তু তবুও সে একের পর এক আজকের ঘটা সব কথা সিয়াকে শোনাতে লাগলো। তার আশা যদি প্রতিদিনের ন্যায় সিয়াকে মৃত্তিকার সম্পূর্ণ দিনের রুটিন না পড়ে শোনায়, তাহলে একদিন সিয়া সুস্থ হয়ে উঠে মৃত্তিকার উপর রাগ করে গাল ফুলিয়ে বলবে, আমি সুস্থ থাকলে তুই তো সম্পূর্ণ দিনের কথা আমাকে না বলে থাকতে পারতিস না, অথচ আমি অসুস্থ হয়ে শুয়ে যাওয়ার পর তুই আমাকে তোর দিনের রুটিন শোনাসনি কেন রে? আমি শুয়ে গিয়েছি বলে? অথবা আমার কাছ থেকে কোনো উত্তর পাবি না বলে? আমি ভীষণ রাগ করেছি তোর উপর। তখন মৃত্তিকা হেসে সিয়াকে জড়িয়ে ধরলে সিয়া হেসে দিবে। মুহূর্তের মধ্যে সিয়ার সব রাগ ফুরুত করে উড়ে যাবে। মৃত্তিকা এসব ভাবতে ভাবতেই হাসতে লাগলো। এরপর আরো কিছু মনে পড়তেই সিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো। হঠাৎ মৃত্তিকা খেয়াল করলো সিয়া হাত নাড়াচ্ছে। মৃত্তিকা প্রথমে চোখের ভ্রম মনে করে পাত্তা না দিল, পরে যখন সিয়া ধীরে ধীরে চোখ খুলে তার দিকে তাকালো, তখন মৃত্তিকা খুশিতে হেসে সিয়ার কপালে এলো পাতারে চুমু দিতে দিতে উৎফুল্ল কণ্ঠে বলে উঠলো, সিয়া, এই সিয়া, তুই উঠছিস? আমি জানতাম তুই উঠবি। তুই আমাকে ফেলে কোথাও যাবি না। দাঁড়া, আন্টিকে ডেকে আনি আমি, একটু অপেক্ষা কর। বলে মৃত্তিকা হেসে পেছন ফিরে সিয়ার মা বাবাকে ডাকার উদ্দেশ্যে পা বাড়াতে নিতেই পেছন থেকে সিয়া তার হাত ধরে ফেলাতে মৃত্তিকা থেমে গেল। মৃত্তিকা ফিরে সিয়ার দিকে তাকাতেই দেখলো সিয়া মৃত্তিকাকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে চাচ্ছে আর তাকে ইশারা করে তার কাছে ডাকছে। মৃত্তিকা হাসি মুখে সিয়ার একদম কাছে এগিয়ে যেতেই সিয়া তার ক্যানেলা লাগানো কাপা কাপা হয়ে মুখের অক্সিজেন মাস্কটা খোলার চেষ্টা করছে। হাতে ক্যানোলা লাগানোর ফলে তার হাতে রক্ত উঠে গিয়েছে, সেদিকে সিয়ার খেয়াল নেই। সে মৃত্তিকাকে ইশারা করে কিছু একটা বলতে চাচ্ছে। মৃত্তিকা তাড়াহুড়ো করে সিয়াকে থামিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠলো, কি করছিস সিয়া? হাতে ব্যথা পাবি তো। মুখের অক্সিজেন মাস্ক কেন খুলছিস? সিয়া মৃত্তিকার উত্তেজিত রাগী রাগী কণ্ঠ দেখে দুর্বল অবস্থা ক্রন্দনরত চোখে ঠোঁটের কোণায় হাসি রেখা আনতে চেষ্টা করলো। সিয়ার চোখ গড়িয়ে অঝোর ধারায় অশ্রু নির্গত হচ্ছে। মৃত্তিকা তার একদম কাছে এগিয়ে যেতেই সিয়া কাপা কাপা হাতে তার অক্সিজেন মাস্কটা টেনে খুলে হাঁফাতে লাগলো। তা দেখে মৃত্তিকা রেগে সিয়ার মুখে জোর করে মাস্কটা পরিয়ে দিতে গিয়ে সিয়ার কাপা কাপা কণ্ঠে কিছু শুনে থমকে গেল। আমার সময় খুব কম, তুই সাবধানে থাকিস মৃত্তিকা হুঁশে নেই। কি বলছে এসব সিয়া? সিয়ার শ্বাস ক্রমশ ভারী হচ্ছে। সে কোনো মতে শ্বাস টেনে হাঁফাতে হাঁফাতে শোয়া থেকে ওঠার চেষ্টা করলো। তোর সামনে অনেক বড় বিপদ, সাবধানে থাকিস। বলতে বলতে শুয়ে পড়লো সিয়া। সিয়া শুয়ে কাপা কাপা হাতটা মৃত্তিকার দিকে বাড়িয়ে তাকে ছুঁতে চেষ্টা করে ব্যর্থ হলো। মৃত্তিকাকে ছোঁয়ার আগে সিয়া শুয়ে শুয়ে আস্তে আস্তে চোখ বুজে ফেললো। মৃত্তিকা সিয়াকে চোখ বন্ধ করে ফেলতে দেখে উত্তেজিত কণ্ঠে সিয়াকে ছুঁয়ে ডাকতে লাগলো। সিয়াকে চোখ না খুলতে দেখে মৃত্তিকা দ্রুত কেবিন ছেড়ে বেরিয়ে পাগলের ন্যায় ডাক্তারকে ডাকতে লাগলো। ডাক্তার তাড়াহুড়ো করে এসে সব পরীক্ষা করে দেখে একটা মলিন শ্বাস ফেললো। তাদের সব চেষ্টা বিফলে গেল। সিয়া চলে যাওয়ার অনেক দিন পেরিয়ে গিয়েছে। এখনো মৃত্তিকা সিয়াকে প্রচুর মিস করে। কি থেকে কি হয়ে গেল সে এখনো ভেবে উঠতে পারে না। তোকে বড্ড মিস করি সিউ। কেন এভাবে আমাকে একা করে চলে গেলি? যেখানেই থাকিস ভালো থাকিস সিউ। বলতে বলতেই মৃত্তিকার দু চোখ গড়িয়ে অশ্রু নির্গত হলো। এখন কান্না করা সেটা প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। মৃত্তিকার চোখ মুছে ব্যালকনি থেকে রুমে ঢুকলো। আর সেই গুনগুন করে এক কোণে জড়সড় হয়ে একটা মেয়ে পড়ছে। সিয়া চলে যাওয়ার পর হোস্টেলের কর্মরত ম্যামটা অন্য আরেকটা মেয়েকে মৃত্তিকার সাথে শেয়ার দিয়েছে। মেয়েটা মৃত্তিকা থেকে জুনিয়র, সব সময় পড়ার উপর থাকবে। মেয়েটাকে যতবার সিয়ার জায়গায় শুতে দেখবে ততবার তার বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। ইচ্ছে করে সিয়া আসুক, আগের মতো গল্প করুক। মৃত্তিকা যদি একবার সিয়াকে কাছে পেত, জড়িয়ে ধরতে পারত মেয়েটাকে, তাহলে সব মন খারাপ নিমিষের মধ্যে উধাও হয়ে যেত। আপু, তোমার শরীর ঠিক আছে? চোখ মুখ ফুলে গিয়েছে যে। মৃত্তিকা একটা মলিন শ্বাস ফেললো। হ্যাঁ, আমি ঠিক আছি। বলেই মৃত্তিকা ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে।
সিয়া চলে যাওয়ার পর সম্পূর্ণ দিনটার রুটিনই বদলে গিয়েছে। আগে মৃত্তিকা ক্লাস শেষ করে এসে ফ্রেশ হতে না গেলে সিয়া রেগে গিয়ে বকা দিতে দিতে মৃত্তিকাকে ওয়াশরুমের ভেতর ঢুকিয়ে বাইরে থেকে লক করে দিত, যাতে মৃত্তিকা ফ্রেশ হওয়া ছাড়া বের হতে না পারে। এরপর মৃত্তিকা ফ্রেশ হয়ে আস্তে আস্তে সিয়া রান্নার কাজ শেষ করে খাবার নিয়ে মৃত্তিকার জন্য অপেক্ষা করত। মৃত্তিকা বের হওয়ার পর একসাথে খেত। মৃত্তিকা একটা দীর্ঘশ্বাস ফেলল। সেই দিনগুলো এখন বড্ড মিস করে। এখন আর কেউ মৃত্তিকাকে নিয়ম মাফিক চলার জন্য উপদেশ দেয় না। এখন আর কেউ মৃত্তিকা খাবে না বললেও জোর করে টেনে হিসড়ে তুলে খাইয়ে দেয় না। এখন আর কেউ মৃত্তিকা ঘুমিয়ে পড়লে পানি ঢেলে দিয়ে ঘুম থেকে তুলে না। মৃত্তিকা ক্লাসে না গেলেও এখন আর কেউ রেগে যায় না। তাকে এখন আর কেউ আগলে রাখে না। কতদিন হয়ে গেল আজ কারোর সাথে মন খুলে হেসে হেসে আড্ডা দিচ্ছে না মৃত্তিকা। সবকিছুর পেছনে একমাত্র সিয়া। সিয়া এখন আর তার কাছে আসে না, মৃত্তিকাকে এসে ছুঁয়ে দেয় না। মৃত্তিকা রেগে থাকলেও কেউ এসে হাসাতে চেষ্টা করে না। তার এখনো বিশ্বাস হয় না মেয়েটা নাকি আর নেই। মৃত্তিকার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গিয়েছে, যেখান থেকে চাইলেও আর ফিরে আসা যায় না। এসব ভাবতে ভাবতেই মৃত্তিকার চোখ গড়িয়ে অশ্রু নির্গত হলো। সে পাশ ফিরে তাকাতেই খেয়াল হলো ওয়াশরুমে না ঢুকে মৃত্তিকা ভাবনায় ডুব দিয়েছে। পাশে নিধি মেয়েটা তার পড়া রেখে মৃত্তিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপু, তোমার ব্যাচমেট সিয়া আপুকে মিস করছো? মৃত্তিকা ক্রন্দনরত চোখে মলিন হাসল। সিওকে কি ভোলা যায়? এর পরপরই মৃত্তিকা দ্রুত পদে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমে ঢুকতেই কল ছেড়ে দিয়ে সে মেঝেতে হাঁটু মুড়ে বসে কান্নায় ভেঙে পড়ল। প্রতি পদে পদে সিয়াকে মনে পড়ছে। সে সিয়াকে ছাড়া কিভাবে বাঁচবে? বাইরে থেকে মৃত্তিকা নিজেকে শক্ত রেখে সবার সাথে হেসে হেসে কথা বলল। ভেতরে ভেতরে তার হৃদয় যে পুড়ে যায়। ক্লাসে, হোস্টেলে, সব জায়গায় সে সিয়াকেই কল্পনা করে। মৃত্তিকা কাঁদতে কাঁদতে মাথা চেপে ধরল। সে যে তার সিউকে ছাড়া নিজের জীবনটা কল্পনা করতে পারছে না। তার কলিজাকে কেউ যেন টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে মৃত্তিকার। সিয়ার কথা মনে পড়লেই মৃত্তিকার মাথা ঠিক থাকে না। হঠাৎ মাথা তুলে পানির দিকে তাকিয়ে সে একটা শপথ নিল। সিয়া পৃথিবী থেকে বিদায় নেওয়ার পেছনে যে মানুষটার হাত আছে তাকে আমি একদিন না একদিন খুঁজে বের করবই। আমি নিজ হাতে সে আগন্তুককে খুন করব। আমার অস্তিত্বের এক অংশকে যে পৃথিবী থেকে বিতাড়িত করেছে তাকে আমি নিজ হাতে যতদিন পর্যন্ত তাকে খুন করতে না পারবো ততদিন আমার তৃষ্ণা মিটবে না। লুৎফর আহমেদ হাতে আর মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় বেডে শুয়ে আছেন। ঘুমন্ত অবস্থায় আছেন তিনি। পাশেই বাসার সবাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। লুৎফর আহমেদের পাশে ঈশানের মা আমিনা রহমান শাড়ির আঁচলে মুখ চেপে ধরে কিছুক্ষণ পর পর কান্নার সুর তুলতেছে। রুমি আহমেদ ভাইয়ের পাশে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। রুমের দরজার এক পাশে রিনি আর আরেক পাশে মৃত্তিকা দাঁড়িয়ে আছে। কাল রাতের দিকে লুৎফর আহমেদ বাড়ি থেকে বাসায় ফেরার পথে তার গাড়িতে কেউ একজন গুলি করে। প্রথম গুলিটা গাড়ির কাচ ভেদ করে লুৎফর আহমেদের হাত বরাবর পড়ে। কিছু বুঝে ওঠার আগে আবার গুলি ছোড়া হলো। সেই গুলিটা একদম টার্গেট করে মারার ফলে লুৎফর আহমেদের মাথায় এসে পড়ে। এরপর একে একে গুলি ছুটতে লাগলো। ভাগ্য ভালো ড্রাইভার অভিজ্ঞতা সম্পন্ন হয় পরবর্তী গুলি করার আগেই কোনো মতে গাড়িটা জোরে টান মারে, আর বাকি গুলিগুলো কারো কোনো ক্ষতি করতে পারে নাই। লুৎফর আহমেদ প্রথম গুলিটার আওয়াজ শুনে সরে যেতে চেয়ে গাড়ির সাথে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এরপর অজ্ঞান অবস্থায় সোজা গুলি এসে মাথায় পড়ে। ড্রাইভার ওইদিকে খেয়াল না দিয়ে গাড়িটা একটানে বাসায় নিয়ে আসে। লুৎফর আহমেদকে হাজার চেষ্টা করেও কেউ হাসপাতালে নিতে পারেন। তার এক কথা, তিনি এই বাসা থেকে নড়বেন না। তবুও বেশি আঘাত পাওয়ায় হাসপাতালের কয়েকজন চেনা পরিচিত ডাক্তার বাসায় এসে সময় মতো দেখে যায়। আর দুইজন নার্স লুৎফর আহমেদের দেখাশোনার জন্য সবসময় বাসায় থাকে। আজ 2 দিন যাবৎ তার অবস্থা এমন, কোনো উন্নতি হচ্ছে না। যত দিন যাচ্ছে ওনার ততই অবনতি হচ্ছে। ওনাকে দুর্বলতা আস্তে আস্তে আরো অসুস্থ বানিয়ে ফেলছে। এখন কথা বলে ধীরে ধীরে। বাসার সবাই চিন্তিত। তারা ঈশানকে খবর দিতে চাইলে লুৎফর আহমেদ কড়াভাবে নিষেধ করেন। ঈশান ভুলেও যেন তার এই অবস্থা সম্পর্কে অবগত না হয়। লুৎফর আহমেদের কড়া নিষেধাজ্ঞা শুনে বাসার কেউ আর ঈশানকে খবর দেওয়ার সাহস পায় নাই। বাসার কেউ ভাবতে পারছে না হঠাৎ লুৎফর আহমেদের শত্রু কই থেকে আসবে। এত বছর কঠোর পরিশ্রম করে তিনি আজ বিশাল বড়লোক। কারোর সাথে খারাপ ব্যবহার করেনি কোনোদিন। সবসময় গরিব অসহায় মানুষদের দান করত। হঠাৎ কোথা থেকে আড়ালে এত শত্রু হয়েছে। সেদিনের পর আরো বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু লুৎফর আহমেদের সুস্থ হওয়ার নামগন্ধ নেই। তিনি আস্তে আস্তে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এখন আর শোয়া থেকে উঠতে পারে না। ওনার দিন কাটে সারাদিন এক রুমে শুই। এতদিন বোঝা না গেলেও এই কয়েকদিনে ওনার চেহারায় বার্ধক্যের চাপ পড়ে গিয়েছে। মৃত্তিকার ওনাকে দেখে ভীষণ মায়া হয়। কি মানুষ কেমন হয়ে গেল। দিন চলে যায় আপন গতিতে। দেখতে দেখতে আরো 2 দিন চলে গিয়েছে। আরশির বাবা মা সবার কাছ থেকে বিদায় নিয়ে আরশির কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। এরপর আরো 1 দিন কেটে গেল। এর মাঝে একদিন শোনা গেল
লুৎফর আহমেদদের মেডিকেলটা অনেক বড় অফিসারদের হাতে করতলগত হয়েছে। বাসার সবার মাথায় চিন্তা ভর করলো। পরিবারে একের পর এক এসব কি নেমে আসছে। মেডিকেল বন্ধ হয়ে গেল, মৃত্তিকাদের ক্লাস বন্ধ ঘোষণা করা হলো। লুৎফর আহমেদ এটা শুনে আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন। তিনি কোনো মতেই শুয়ে থাকতে চাইছেন না। লুৎফর আহমেদের বিশ্বস্ত কয়েকজনকে মেডিকেলের ওখানে পাঠিয়েও কোনো লাভ হলো না। পুলিশ মেডিকেলটাকে ঘিরে আছে। এসবের কারণে লুৎফর আহমেদ মানসিকভাবে আরো বেশি ভেঙে পড়েছেন। বাসার সবার চোখে চিন্তায় ঘুম নেই। রিনি আর মৃত্তিকা কোনো মতে ওনাকে সামলে তারা ওখানকার পরিস্থিতিটা অবলোকন করার জন্য মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিল। মেডিকেলে দাঁড়িয়ে গিয়ে পৌঁছাতেই তারা দুজনেই রিকশার ভাড়া মিটিয়ে নেমে গেল। রিনি আর মৃত্তিকা একটু এগিয়ে গেল। চারপাশে বিভিন্ন মানুষের ছড়াছড়ি। পুলিশ চারদিকে ঘেরাও করে রেখেছে। স্টুডেন্টরা জিনিসপত্র নামিয়ে মাথার উপর এক বোঝা পরিমাণ চিন্তা নিয়ে হল ছেড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। চারদিকে অনেক পরিমাণ শ্রমিক মেডিকেলের এক পাশ ভেঙে ফেলেছে। মৃত্তিকার এসব দেখে হঠাৎ করে ভীষণ রকম খারাপ লেগে গেল। এই মেডিকেলে কত স্টুডেন্ট কত দূর থেকে স্বপ্ন দেখে পড়তে এসেছে, অথচ আজ তারা অসহায়। আজ সব খালি। তার আর সিয়ার কত স্মৃতি জড়িয়ে আছে এই মেডিকেলে। এই হলটাতে তারা দুজনে কত হাসি তামাশা করত, অথচ তারা মেডিকেলটাকে নিমিষের মধ্যে ভেঙে চুরমার করে দিচ্ছে। মৃত্তিকার নিজের জন্য চিন্তা হচ্ছে না, তার বড় মামার জন্য ভীষণ খারাপ লাগছে। তিনি কত কষ্ট করে স্বপ্ন দেখে তিল তিল করে এই মেডিকেলটা তুলেছে, অথচ এই পাষাণ লোকগুলো এক নিমিষে চুরমার করে দিচ্ছে। রিনির চোখ ঘুরিয়ে অশ্রু নির্গত হচ্ছে। তার বাবা ভাইয়ের এত কষ্টের উপার্জনের টাকা। মৃত্তিকা রিনিকে নিয়ে আরেকটু এগিয়ে গিয়ে দেখলো দূরে মেডিকেলের প্রবেশ পথের ভেতরে কয়েকজন লোক হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তোবা ফাইলের মতো কিছু একটা হবে। তারা কয়েকজন একটা লোককে ঘিরে দাঁড়িয়ে আছে। সেই লোকটা এদের ইশারা করে কিছু একটা বলছে, হয়তো দিক নির্দেশনা দিচ্ছে। বুঝেই যাচ্ছে হয়তো কোনো বড় অফিসার। মৃত্তিকার কেন জানি মনে হচ্ছে এই লোকটার এরূপ পেছন সাইড সে কোথাও দেখেছে, কিন্তু ঠিকঠাক মনে করতে পারছে না। লোকটা পেছন ফিরে দাঁড়িয়ে আছে বলে মৃত্তিকা ঠিকঠাক দেখতে পাচ্ছে না, কিন্তু তার মনে হচ্ছে এই লোকটাকে সে অনেক কাছ থেকে কোথাও দেখেছে। কিন্তু যাই হোক, মৃত্তিকাদের যে এই মানুষটার সাথে কথা বলতেই হবে। কেন তারা লুৎফর আহমেদের এত স্বপ্নের ভবনটা এক নিমিষের মধ্যে ভেঙে ফেলছে? বাইরের মানুষ ওখানে যেতে পারছে না। মৃত্তিকা রিনি হাজার চেষ্টা করেও ওখানে যেতে পারলো না। পুলিশ আটকে ধরে ফেললো। মৃত্তিকা পুলিশকে বুঝিয়ে বলতে লাগলো যাতে করে ওখানে একটু মৃত্তিকা আর রিনিকে যেন যেতে দেওয়া হয়, কিন্তু পুলিশরা তা শোনার চেষ্টা করে না। তাদের এক কথা, তাদের ওই স্যার কাউকে ওখানে যেতে অনুমতি দিবে না। মৃত্তিকা আর রিনি দুজনেই হতাশ হলো। মৃত্তিকা আর রিনি নিরাশ হয়ে শেষবারের মতো আবার পুলিশটাকে অনুরোধ করলো শুধুমাত্র একটিবার যেন তারা মানুষটার সাথে দেখা করতে পারে। ওই জায়গায় লোকগুলো আস্তে আস্তে সরে গিয়ে ওই অফিসারকে জায়গা দিতে মৃত্তিকা বুঝতে পারলো হয়তো অফিসারটা চলে যাবে। তার আগে যেভাবেই হোক ওই লোকটার সাথে দেখা করতেই হবে। মৃত্তিকা পুলিশকে অনুরোধ করলো একটু করে দেখা হলেই তারা চলে যাবে, কিন্তু পুলিশটা তাতেও রাজি না হয় মৃত্তিকা ওই অফিসারটার উদ্দেশ্যে জোরে স্যার বলে চিৎকার দিল। তার চিৎকার শুনে ওই অফিসারটা হাঁটা থামিয়ে তার দিকে ফিরতেই মৃত্তিকা চমকে স্তব্ধ হয়ে গেল। এদিকে পুলিশগুলো মৃত্তিকা ওইভাবে এত জোরে চিৎকার দেওয়ার ফলে তার উদ্দেশ্যে বিভিন্ন আজেবাজে গালি দিয়ে তাকে সরাতে চেষ্টা করেও পারল না। রিনি পুলিশদের এমন অকথ্য ভাষায় গালি শুনে চোখ মুখ কুঁচকে অপমানে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে মৃত্তিকার হাত ধরে টানতে লাগলো, কিন্তু মৃত্তিকা শক্ত হয়ে এক দৃষ্টিতে ওই অফিসারটার দিকেই তাকিয়ে আছে। সে এক পাও নড়াচ্ছে না। অফিসারটা নিজেই রিনি মৃত্তিকাদের দিকে এগিয়ে আসতেই পুলিশগুলো মাথা নিচু করে সালাম দিয়ে সরে দাঁড়ালো। এতে মৃত্তিকা আরো বেশি চমকে গেল। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। অফিসারটার গাড়ি এসে দাঁড়াতেই পুলিশ সবাইকে সরিয়ে দিতে লাগলো, কিন্তু মৃত্তিকা সরল না। রিনি তার পাশে দাঁড়িয়ে হাত ধরে টানতে টানতে ব্যর্থ হয়ে দাঁড়িয়ে পড়ল। অফিসারটা মৃত্তিকাদের পাশ দিয়ে গাড়িতে উঠতে গিয়ে মৃত্তিকার দিকে ফিরে আরেকটু এগিয়ে এলো। আদিব, তুমি? আদিব নয়, রিফাত চৌধুরী। মৃত্তিকা স্তব্ধ দৃষ্টিতে আদিবের দিকে তাকালো। কি বলছে এসব? এসব কি? আদিব চোখ থেকে চশমা খুলে সামনের দিকে দৃষ্টি দিয়ে জবাব দিল, লুৎফর আহমেদ, তোমার মামার এই মেডিকেলটা অবৈধ উপার্জনে গড়ে তোলা। সব প্রমাণ আমাদের হাতে আছে। খুব শীঘ্রই ওনাকে গ্রেফতার করা হবে। বলে চশমা পরে দ্রুত পদে হেঁটে গাড়িতে উঠে গেল। আদিব গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দিল। পেছন থেকে আরো কিছু পুলিশের গাড়ির হর্ন বাজতেই মৃত্তিকার হুঁশ ফিরল। রিনি তাড়াতাড়ি মৃত্তিকাকে সাইড করে নিয়ে এলো। পরপর কয়েকটা পুলিশের গাড়ি আদিবের গাড়ির পেছনে অনুসরণ করে চলল। মৃত্তিকা সব দেখে ঘুরে চলে গেল। এসব কি বলছে? এসব কি আদৌ তার চোখের ভ্রম, নাকি সব সত্যি? আদিব এই জায়গায় কিভাবে পৌঁছালো? আর তার চেয়ে বড় কথা, এসব কি বললো সে? তার মামার অবৈধ ব্যবসা মানে? মৃত্তিকার পাশে রিনিও এসব শুনে থমকে গেল। এইমাত্র লোকটা কি বলে গেল? এটা কি আদৌ সত্যি? সেদিনের পর মৃত্তিকা আরো চুপচাপ হয়ে গেল।
একের পর এক ঘটা সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এসবের কারণে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। একের পর এক চমক নিতে পারছে না আর সে। এসব কি হচ্ছে তার সাথে? মৃত্তিকা মাথাটা চেপে ধরে মেঝেতে বসে পড়ল। রিনি এসে লুৎফর আহমেদকে সব বলতেই তিনি আরো অসুস্থ হয়ে পড়লেন। এর একদিন পর মেডিকেলটা সম্পূর্ণ ভাঙার কাজ শেষ হলো। এখন সেখানে আর আগের মতো এত আকর্ষণীয় লাগে না, শুধুমাত্র একটি খালি জমি। এসব শুনে লুৎফর আহমেদ একেবারে শুয়ে গেলেন। তিনি এখন আর উঠে বসতেও পারেন না। হঠাৎ একদিন লুৎফর আহমেদ রুমি আহমেদকে আলাদাভাবে ডেকে পাঠালো কিছু একটা বলার উদ্দেশ্যে। তিনি রুম থেকে সবাইকে ইশারায় বেরিয়ে যেতে বললেন, শুধুমাত্র রুমি আহমেদকে থাকতে বলেন। অস্পষ্ট সুরে তিনি রুমি আহমেদের উদ্দেশ্যে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, বোন, আজ তোকে সবচেয়ে সত্য কথা যেটা স্বয়ং তোর থেকেও লুকিয়েছি সেটাই বলবো। হয়তো আমাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পুরুষ ভাববি, হয়তো এখন তোর পছন্দের মধ্যে আমি শীর্ষে আছি, কিন্তু এই কথা শোনার পর তোর ঘৃণার জায়গায় আমাকে বসাবি, কিন্তু কিছুই করার নেই। আমি আর কষ্টের বোঝা সহ্য করতে পারছি না। রুমি আহমেদ বুঝতে পারলো না কি এমন বলবে তার ভাই যার ফলে ঘৃণা করবে তাকে। রুমি আহমেদ জিজ্ঞাসু দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকাতেই লুৎফর আহমেদ শোয়া থেকে উঠে বসতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে শোয়া অবস্থায় বলে উঠল, আমি শফিককে খুন করেছিলাম। তোর আজ এই দশার জন্য আমি দায়ী, একমাত্র তোর বড় ভাই লুৎফরই দায়ী। বলতে বলতেই তিনি ঢুকরে কেঁদে উঠলেন। কিন্তু এইবার আর রুমি আহমেদ তার ভাইয়ের কান্না দেখে সান্ত্বনা দিতে দৌড়ে আসলো না। সে এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রাতে মৃত্তিকা তার মাকে খাওয়ার উদ্দেশ্যে ডাকতে রুমের সামনে গিয়ে দেখলো ভেতর থেকে দরজা বন্ধ। মৃত্তিকা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। তার মা তো দরজা বন্ধ করেন না, আজ হঠাৎ কি হলো? সে দুই একবার ডাকলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেল না। হঠাৎ মনের ভেতর ভয় এসে বাসা বাঁধল। মৃত্তিকা কাঁপা কাঁপা স্বরে ডেকে আবার দরজা ধাক্কা দিতেই ভেতর থেকে ভরাট কণ্ঠে আওয়াজ আসলো, খাবো না। মৃত্তিকা কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। তার মা হঠাৎ এমন ভরাট কণ্ঠে কেন কথা বলছে? মনে হচ্ছে যেন কান্না করছে, কিন্তু কেনই বা কান্না করবে? মৃত্তিকা আরো কয়েকবার ডেকে কোনো সাড়া না পেয়ে রুমে এসে গেল। তার মায়ের মাঝে মাঝেই এমন হয়, আবার সকালে ঠিক হয়ে যায়। হয়তো বাবার কথা ভীষণ মনে পড়েছে, তাই আর না ডাকাই শ্রেয় মনে করে সে ফিরে আসলো। মৃত্তিকা রুমে এসে খাটে শোবার পরেও অনেকক্ষণ ঘুম এলো না মায়ের চিন্তায়। ঘুমানোর চেষ্টা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লো সে। হঠাৎ ঘুমের মধ্যেই তার মনে হলো কেউ একজন খুব তীক্ষ্ণ দৃষ্টিতে মৃত্তিকার দিকে তাকিয়ে আছে, আর তার চোখে মুখে উপচে পড়া ছোট ছোট চুলগুলো খুব যত্ন সহকারে কানের পিছনে গুজে দিচ্ছে। মৃত্তিকা অনেকক্ষণ চোখ খুলতে চেয়েও ঘুমের জন্য পারল না। এক পর্যায়ে জোর করে চোখগুলো টেনে খুলতেই দেখলো সারা রুম জুড়ে রাতে নিস্তব্ধতা ঘিরে আছে। তাহলে এতক্ষণ এটা কি ভ্রম ছিল? হঠাৎ ব্যালকনির দিকে চোখ যেতেই দেখলো পর্দার ওপারে কেউ একজনের আবছা ছায়া। মৃত্তিকা প্রথমে ভয়ে গুটিয়ে গেল, পরে ভয়কে আড়ালে ঢেকে খাট থেকে নেমে দাঁড়ালো। ততক্ষণে ছায়াটা মিলিয়ে গিয়েছে। ব্যালকনির ওখানে গিয়ে ভয়ে ভয়ে পর্দা সরাতেই কাউকে দেখলো না। মাত্রই তো মনে হয়েছিল কেউ একজন এখানে আছে, কিন্তু এসেই কেউ নেই। এটা কিভাবে সম্ভব? হঠাৎ ব্যালকনিতে চোখ যেতেই দেখলো ব্যালকনির কাঁচটা খোলা। এটা কি খুলবে? মৃত্তিকা প্রাচীর দিয়ে নিচের দিকে তাকানোর পরও কাউকে দেখতে না পেয়ে রুমে এসে গেল। খাটে এসে শুতেই আর ঘুমেলো না। সে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে রুমের দরজায় আওয়াজ হলো। এত রাতে কেই বা দরজা ধাক্কাবে? বাসার কারো কিছু হলো না তো? মৃত্তিকা দরজা খুলতে সামনের আগন্তুকটাকে দেখে থমকে গেল। এটা কি আদৌ ভ্রম নাকি সত্যি? কতদিন পর মানুষটাকে দেখলো। মানুষটার দৃষ্টি অগোছালো, তার দৃষ্টিতে কি যেন একটা ছিল, অস্থিরতায় ভরা সে দৃষ্টি। মৃত্তিকা আর তাকিয়ে থাকতে পারল না। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলল। এই চোখের দিকে তাকালে তার দুনিয়া উলট পালট হয়ে যায়। মৃত্তিকার বক্ষপিঞ্জরের হৃৎপিণ্ডটা ধপধপ করছে। কেমন আছিস মৃত্তি? মানুষটার শীতল দৃষ্টি দিয়ে এক বাক্যের কথাটা কানে যেতে মৃত্তিকার মন শীতলতায় ছেয়ে গেল। সে তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারল না। বলছিস না যে? আপনি কোথায় ছিলেন এতদিন? কথাটা বলতে গিয়ে মৃত্তিকার ঠোঁট কেঁপে উঠল। বুঝতে পারলো মানুষটার উপর ভীষণ রকম অভিমান জন্মেছে। দূর থেকেও বুঝি ভালোবাসা হয়। মৃত্তিকার এমন অভিমান ভরা কণ্ঠস্বর শুনে ঈশানের অস্থির দৃষ্টিগুলো হঠাৎ করে হাসি হাসি হয়ে ঠোঁটের কোণায় আপনা আপনি মুচকি হাসি এসে ভর করলো। সে হেসে এগিয়ে মৃত্তিকার গালে হাত রাখতেই মৃত্তিকা উষ্ণ ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে ফেলল। ঈশান তা দেখে তার প্রিয়তমাকে এক হাতে জড়িয়ে নিল। মৃত্তিকাও বিড়াল ছানার মতো একদম গুটিসুটি হয়ে ঈশানের বক্ষপিঞ্জরে গুজে রইল। আজ অনেকদিন পর রুমি আহমেদের মনে আগের স্মৃতিগুলো হানা দিচ্ছে। তার সাথে শফিকের প্রথম থেকে শুরু সবকিছুই আবার নতুন করে মনে পড়ছে। তার সাথে শফিকের প্রথম দেখা, এরপর প্রণয়, লজ্জা পাওয়া, সব মিলিয়ে কি রঙিন স্মৃতি। কিভাবে ভুলবে সে মানুষটাকে? রুমি আহমেদের চোখের সামনে হানা দিল সেই 20 বছর আগের ডায়েরির রঙিন পাতাগুলো। তখন সবেমাত্র সদ্য কিশোরীতে পা দিয়েছি রুমি আহমেদ। ফুটফুটে মেয়ে ছিল,
সম্পূর্ণ বাসা মাথায় তুলতো তার চঞ্চলতায়। বাবা ছিল না, 2 ছেলে 1 মেয়েকে নিয়ে কোনো মতেই টানাপোড়েনে সংসারটা চালিয়ে নিত তাদের মা রাশিদা বেগম। একমাত্র মাটার উপরও একদিন অসুস্থতা ভর করলো। বাসায় যা অর্থ ছিল সব শেষের পথে। দিন যতই যায় ততই অসহায় হয়ে পড়ে তারা, সাহায্য চেয়েও ব্যর্থ হয়, কেউই এগিয়ে আসে না। একদিন লুৎফর আহমেদ মাঝপথে পড়াশোনা রেখে সম্পূর্ণ বাসার দায়িত্বটা নিজের কাঁধে নেন। কেমন করে সে সংসার চালাতো বলা যায় না। আস্তে আস্তে সুখের সংসার গড়ে উঠছিল। সদ্য কিশোরী বয়সে পা রাখা চঞ্চল রুমি সংসারের কাজগুলো এক হাতে সামনে নিয়েছিল। মা সারাদিন বিছানায় শুয়ে বসে দিন কাটাতো। লুৎফর আহমেদ খুব সুন্দরভাবে সংসারটা সাজিয়ে তুলেছিল। এর কয়েক মাসের মধ্যে হঠাৎ করে তাদের সংসারটা আরো সুন্দর হয়ে উঠল। বিরাট বিরাট দালান বানালো লুৎফর আহমেদ। ছোট 2 ভাই বোনকে খুব ভালোভাবে পড়াশোনা করিয়ে বড় করে তুলেছিল। আগে লুৎফর আহমেদের কাছ থেকে ছোট 2 ভাই বোন কোনো আবদার করলে তার কপালে চিন্তার রেখা ফুটে উঠত, অথচ এখন আর চিন্তার রেখা ফুটে ওঠে না। ওরা খোঁজার আগেই সব হাসি মুখে তাদের সামনে এনে দিত লুৎফর আহমেদ। আস্তে আস্তে গাড়ি বাড়ি সব হলো। তার ভাইয়ের অনেক বড় ব্যবসা হলো। তার সামনে পিছে অনেক মানুষ ঘোরে। তেমনি একদিন ভাইয়ের সুবাদে দেখা হয়ে গেল শফিকের সাথে। সেদিন চঞ্চল কিশোরী গুনগুন করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। সেই সময় শফি লুৎফর আহমেদের অপেক্ষায় সোফায় বসেছিল। দুজনের প্রথমবারের মতো দেখা। লুৎফর আহমেদের সাথে কাজের সুবাদে শফিক আহমেদ সব সময় রুমিদের বাসায় আসা যাওয়া করত। সেখান থেকেই আস্তে আস্তে দৃষ্টি বিনিময়, তারপর প্রণয়, সব মিলিয়ে দিন ভালোই চলছিল। হঠাৎ একদিন শফিক আহমেদের আসা বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে লুৎফর আহমেদ রুমি শফির বিষয়টা খেয়াল করতে পেরেছিল, যার ফলে তিনি শফিককে বাসায় আসতে নিষেধ করেন। কিন্তু চঞ্চল রুমি তো তা মানতে চায় না। লুৎফর আহমেদের এমন কড়া নিষেধাজ্ঞা শুনে শফি আর বাসায় আসার সাহস পায় না। আর তাদের এমন প্রণয়ে লুৎফর আহমেদের এমন চিন্তাধারা দেখে ভবিষ্যতের কথা ভেবে সম্পর্কটা শেষ করে দেয়। তারপর চঞ্চল রুমি একদিন হঠাৎ করে নিস্তব্ধ হয়ে যায়। লুৎফর আহমেদ তার একমাত্র বোনকে এমন রূপে দেখতে পারেনি। তিনি খেয়াল করলো তার বোন আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে, এক রুমে নিজেকে আবদ্ধ করে নিয়েছে। এসব কিছুর পেছনে কি আছে তা লুৎফর আহমেদ খেয়াল করে শফিককে একদিন হুট করে বাসায় ডেকে এনে বিয়ের প্রস্তাব দেয়। এর পরপরই রুমি আহমেদের মুখে হাসি ফুটে ওঠে। মূলত শফিক আহমেদ ছিল একজন এতিম, তাই লুৎফর আহমেদ তার আদরের বোনটাকে এর হাতে তুলে দিতে চায়নি। কিন্তু শেষ পর্যন্ত বোনের মুখে হাসি ফোটানোর জন্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। এর পরপরই তাদের বিয়ে। সুখেই চলছিল সব। মৃত্তিকা হওয়ার 2 মাসের মাথায় শফিক আহমেদকে সব সময় চিন্তাগ্রস্ত দেখা যেত। রুমি আহমেদ কিছু জিজ্ঞেস করলেও বলতো না। হঠাৎ মৃত্তিকার 3 মাসের মাথায় খবর এলো শফিক খুন হয়েছে। খবরটা তার একমাত্র আদরের বড় ভাই এনেছিল, তার সাথে শফিকের হাতের রক্তমাখা ঘড়ি, আরো অন্যান্য জিনিস। এতে রুমি আহমেদের বিশ্বাস না করে উপায় ছিল না। এরপর রুমি আহমেদ একমাত্র মেয়েটার দিকে তাকিয়ে আর শফিকের স্মৃতি নিয়ে বাকি জীবন কাটিয়ে দেয়। তিনি ভেবেছিলেন তার সাথে আর কেউ না থাকলেও তার একমাত্র বড় ভাই লুৎফর আহমেদ আছে। কিন্তু এতদিন পর সে এটা কি শুনলো? তাও বা তার বড় ভাই কিভাবে করতে পারলো তার ভাই এই কাজটা? সে তো জানতো রুমি আহমেদ শফিককে কতটা ভালোবাসে। কিভাবে পারলো খুন করতে? রুমি আহমেদ যেন পাথর হয়ে গিয়েছেন। রুমি আহমেদ তখন লুৎফর আহমেদের কাছ থেকে বাকি কথাগুলো না শুনে রুম থেকে দ্রুত পদে বেরিয়ে এসেছিল, যার ফলে পেছনে লুৎফর আহমেদ অস্পষ্ট সুরে রুমি আহমেদকে আরো কিছু বলতে চেয়েছিলেন, সেগুলো আর শুনেননি। তিনি তার একমাত্র বোনকে হয়তো বেশি কষ্ট দিয়ে ফেলেছেন ভেবে বোনকে সামলাতে শোয়া থেকে ওঠার চেষ্টা করতে মেঝেতে পড়ে গেলেন। রুমি আহমেদ অতদিকে খেয়াল না দিয়ে সোজা রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু কেনই বা খুন করলো সেটাই আর শোনা হয়নি। কাল সকালেই তিনি তার ভাইয়ের কাছ থেকে সব শুনবে। কেন তার প্রাণপ্রিয় স্বামীকে সে খুন করেছে? তার কি হাতও কাঁপলো না? এতদিন এই ভাইকে সে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হিসেবে ভেবে এসেছিল, অথচ আজ সব মিথ্যে। তার ভাই একটা খুনি। সকাল হতেই আহমেদ বাড়িতে শোকের ছায়া পড়ল। লুৎফর আহমেদ মাঝরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মুহূর্তের মধ্যে বাড়িটা আশেপাশে মানুষে ভরে গেল। সবাই মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। রুমি আহমেদ যেন পাথরের রূপ নিয়েছে, কথাই বলে না, অতিশোকে পাথর। তার সাথেও এমন হচ্ছে। কাল রাতে এক সত্যি জানার পরে একরাশ ঘৃণা এসে জন্ম নিয়েছিল ভাইয়ের প্রতি, অথচ এখন তার এই পৃথিবীতে 2 জন আপনজন ছিল, শফি আর তার ভাই। যখন শফি খুন হয়েছিল মনে করেছিল এই পৃথিবীতে তার শ্রেষ্ঠ ভাই তার সাথে আছে, অথচ কাল শুনলো সেই প্রিয়জনকে নাকি আরেক প্রিয়জন খুন করেছে, তাও বা পাপের রাজ্য থেকে বেরিয়ে আসতে চেয়েছিল বলে। আর এখন সেই ভাইটাও বিদায় নিল। রুমি আহমেদের বেঁচে থাকার শেষ অবলম্বনটাও তাকে ছেড়ে বহু দূর চলে গেছে। কিভাবে বাঁচবে সে যেন পাথর হয়ে আছে। চোখ দিয়ে কোনো অশ্রুই বের হচ্ছে না। শোয়া অবস্থায় নিশ্চুপ শান্ত ভাইকে সে এভাবে মানতে পারছে না। এতদিন তাকে আগলে রাখা ভাইটা অনেক দূরে পাড়ি জমিয়েছে। রুমি আহমেদ মেঝেতে তার ঘুমন্ত নিশ্চুপ ভাইটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল।
মাথাটা হঠাৎ করে ভীষণ যন্ত্রণা করছে, চোখগুলো আর খুলে রাখতে পারছে না। বসা থেকে মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে শেষবার মতো ঝাপসা দৃষ্টিতে ভাইয়ের মুখখানা দেখে নিল। এরপর চারদিকে অন্ধকার ঘনিয়ে এলো। মৃত্তিকা তার বড় মামি আর রিনিকে কোনো মতে অল্প কিছু খাইয়ে দিয়ে এসে মায়ের রুমে গেল। বড় মামার মৃত্যু যেন মা মেনে নিতে পারছে না। মৃত্তিকা সুপের বাটি নিয়ে মায়ের রুমে ঢুকতে নার্সটা তার কাছ থেকে বাটি নিতে চাইলে মৃত্তিকা নিজে খাওয়াতে পারবে বলে ইশারা করলো। মায়ের পাশে এগিয়ে যেতে মৃত্তিকার চোখ ফেটে অশ্রু ঝরে পড়ল। তার মা কি নিশ্চুপ হয়ে পূবের জানালাটার বাইরের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। এক ঝটকায় রুমিয়া আহমেদ একেবারে অসুস্থ হয়ে পড়েছে। তার মায়ের এই পৃথিবীতে একমাত্র আপনজন বলতে এই ভাইটাই ছিল। সেই ভাইয়ের এত অল্প বয়সী বিদায় মেনে নিতে পারেননি তিনি, যার ফলে একেবারে শুয়ে গিয়েছেন। ভাইকে শেষবার মতো দেখতেও পেল না। ডাক্তার বলেছে তিনি মানসিকভাবে একদম ভেঙে পড়েছেন, সুস্থ হওয়ার আশঙ্কা একদম কম। তার পাশে সবসময় একটা নার্স থাকা জরুরি, না হলে যে কোনো সময় বিপদ হতে পারে। মৃত্তিকা চোখ মুছে মায়ের পাশে বসলো, মায়ের মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে মাকে ডাকলো। রুমি আহমেদ মেয়ের ডাক শুনে জানালা থেকে আস্তে আস্তে দৃষ্টি সরিয়ে মেয়ের দিকে তাকালো, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারলো না। ডাক্তার বলেছে তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন, তিনি হয়তো বেঁচে থাকার মানসিকতা হারিয়ে ফেলেছেন। মৃত্তিকা মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। সেও ভালো নেই। একের পর এক ঘটনা তার মনে বিরূপ প্রভাব ফেলছে। সিয়ার মৃত্যু এখনো তাকে বারে বারে কাঁপিয়ে তোলে। এরপর পড়াশোনা স্থগিত, আদিবের এমন পরিবর্তন, এখন আবার বড় মামার বিদায়। যার মুখ দেখে এতদিন মৃত্তিকা তার বাবার কথা বলতো, সেই মানুষটার এভাবে বিদায়টা মৃত্তিকা মেনে নিতে পারছে না। তবুও উপরে সবার ভালোর জন্য নিজেকে শক্ত করে রাখতে হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত সে কি পারবে? মৃত্তিকা মাকে খাইয়ে দিয়ে মাথার উপর হাত বুলিয়ে দিল। রুমি আহমেদ মলিন চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। আস্তে আস্তে ঘুমের রাজ্যে পাড়ি জমালে মৃত্তিকা তার মায়ের রুম থেকে বেরিয়ে আসে। এরপর খাবারের আরেকটা প্লেট নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হলো। রুমে গিয়ে দেখলো ঈশান খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে আছে, হাঁটুর উপর এক হাত রেখে মাথা নিচু করে আছে। মৃত্তিকা নিজেকে সামলে চোখ মুছে ঈশানের দিকে এগিয়ে গেল। ঈশান ভাই। মৃত্তিকার ডাকে ঈশান তার দিকে মাথা তুলে তাকালো, চোখ দুটো ভীষণ লাল, হয়তো কেঁদেছে। মৃত্তিকা তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। এই মানুষটাকে কষ্ট পেতে দেখলে তার নিজেরই যে ভেতরটা ফেটে চৌচির হয়ে যায়। সেই সকাল থেকে তো কিছুই খাননি, অল্প কিছু খেয়ে নিন। বাবাকে ছাড়া আমি নিজেকে এক মুহূর্ত কল্পনা করতে পারি না। কেন এত তাড়া ছিল ওনার? মৃত্তিকা কিছু বলতে পারল না। তার নিজেরও যে প্রচন্ড খারাপ লাগছে। কাকে বুঝাবে সে? একের পর এক তার প্রিয় দুইটা মানুষ তাকে ছেড়ে চলে গেছে। ভেতরটা তার ফেটে যাচ্ছে, কিন্তু কাউকে মুখ ফুটে কিচ্ছু বলতে পারছে না। এই মুহূর্তে ঈশান ভাইকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা সে পাচ্ছে না। সে একটা মলিন শ্বাস ফেলে ঈশান ভাইয়ের কাঁধে আলতো করে ডান হাতটা রাখতেই ঈশান মৃত্তিকাকে জাপটে ধরে ঢুকরে কেঁদে উঠল। ঈশান মৃত্তিকার কাঁধে মুখ গুজে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। মৃত্তিকার এতক্ষণ যে কান্নাগুলো আটকে রেখেছিল তার সব বেরিয়ে এলো। এই বাসাটাও হয়তো কেউ বড় মামাকে ছাড়া কল্পনাও করেনি, অথচ আজ সেই দিন দেখতে হচ্ছে। বাসাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এক সপ্তাহের ভেতর। দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে গেল। মেডিকেলটা আস্তে আস্তে সম্পূর্ণভাবে উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে করতলগত হয়েছে। ঈশান সেদিকে আর খেয়াল দেয়নি। মৃত্তিকার কাছে এসব প্রশ্নের কোনো উত্তর জানা নেই। ঈশান হয়তো কিছুটা হলেও জানে, কিন্তু বলছে না। না হলে এত বড় মেডিকেলটা অন্যরা ভেঙে জায়গা দখলে নিয়ে নিয়েছে, তবুও ঈশান সেদিকে কেন ভাবনা দিল না? এই ব্যাপারটা মৃত্তিকাকে বারে বারে ভাবায়, কিন্তু তবুও সে মুখ ফুটে কিছু জিজ্ঞেস করে না। মানুষটা সবে মাত্র একটা শোক কাটিয়ে উঠেছে, তার উপর এই কয়েকদিনে মৃত্তিকা মানুষটাকে প্রচন্ড রকম ভালোবেসে ফেলেছে। আস্তে আস্তে রুমি আহমেদের শরীরের অবনতি হচ্ছে। শহরের সবচেয়ে ভালো ডাক্তারকে দেখিও লাভ হলো না। ডাক্তাররা বলল, যদিও আশা করা যায় না, তবুও চেষ্টা করে যাচ্ছি। আমরা শারীরিকভাবে ওনাকে চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করছি, কিন্তু উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেক আগেই। উনি ওনার মনের কষ্টগুলো কাউকে বলতে না পেরে চিন্তায় আরো ভেঙে পড়েছেন। উনি বাঁচার আশা ছেড়ে দিয়েছে, যার ফলে ওনাকে বাঁচানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তবুও আমরা চেষ্টা করছি, এবার বাকিটা আল্লাহ ভরসা। মৃত্তিকা ভীষণ করে ভেঙে পড়েছে। সে এসব আর মানতে পারছে না। এই পৃথিবীতে তার ভালোবাসার মানুষ খুব সীমিত। সেই সীমিত থেকেও বারে বারে সবার বিদায় নেওয়া সে কিছুতেই সহ্য করতে পারছে না। এই মা চলে গেলে সে কি বানিয়ে বাঁচবে? রিনির অনেক আগে থেকেই দেশের বাইরে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু পরিবারের এই পরিস্থিতিতে সেই ইচ্ছেটাকে জলাঞ্জলি দিয়েছিল। ঠিক সে সময় ঈশান রিনিকে জোর করে পাঠিয়ে দিয়েছিল রিনিকে। সে চায় না তার জন্য তার একমাত্র আদরের বোনটার ইচ্ছেটা পূরণ না হোক। রিনিকে একা যাওয়ার অনুমতি দিলেন না আমিনার রহমান। তার এক কথা, সেই মেয়েটাকে একা ছাড়বে না, যেতে হলে সেও মেয়ের সাথে চলে যাবে। ঈশানও রিনির সাথে মায়ের যাওয়ার ব্যবস্থা করে দিল।
রিনিও বাধ্য মেয়ের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে মাকে নিয়ে সুদূর বিদেশে পাড়ি জমিয়েছে। ঈশানও চায় সে এদেশ খুব তাড়াতাড়ি ছাড়বে, মৃত্তিকাকে নিয়ে বহু দূর পাড়ি দিবে, যেখানে সে আর মৃত্তিকা ছাড়া আর কেউ থাকবে না। মৃত্তিকা এখন সারাদিন মায়ের পাশে বসে মায়ের দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাতে ঘুমায়ও না, খাবারের ঠিক নেই। ঈশান সময় সময় গিয়ে কোনো মতে জোর করে অল্প কিছু খাইয়ে দেয়। তারও মাথার উপর ভারী চিন্তা। মেয়েটার চোখ মুখ 2 দিনের ভেতর কোটরে ঢুকে গিয়েছে, চেহারা শুকিয়ে কাঠ, চোখের নিচে কালো দাগ বসে গেছে, ঠিকমতো চুল আশ্রায় না। ঈশান সারাদিন এখানে ওখানে দৌড়ে রাতে বাসায় ফিরে ক্লান্তিতে চোখ বুজে যায়, তবুও সে মুখের উপর পানির চাপটা দিয়ে ঠোঁটের কোণায় হাসি রেখা টেনে মৃত্তিকা চুল আশ্রিয়ে দেয়, তার যত্ন করে। মৃত্তিকা মলিন চোখে ঈশানের দিকে তাকিয়ে হাসে। সারাদিন ঈশান এত ব্যস্ততা শেষে রাতে যখন মৃত্তিকাকে কাছে টেনে বুকের ভেতর জড়িয়ে ধরে, তখন তার সব ক্লান্তি মুহূর্তের মধ্যে উবে যায়। এটাই তো তার প্রশান্তি। এই মেয়েটার মধ্যে তার সব শান্তি নিহত। ঈশানের ভীষণ খারাপ লাগে, কেন এত পরিবর্তন হয়ে গিয়েছে পরিবারটা। রুমি আহমেদ মারা যাওয়ার পর মৃত্তিকা আরো ভেঙে পড়েছে। সে কারোর সাথে কথা বলে না, নিজেকে একটা বদ্ধ রুমে সবসময় আবদ্ধ রাখে। চুলগুলো সবসময় অগোছালো হয়ে থাকে। ঈশান খুব দ্রুতই সবকিছুর ব্যবস্থা করার চেষ্টা করছে। সে তার এসব কাজ ছেড়ে দিয়ে খুব দ্রুত মৃত্তিকাকে নিয়ে বিদেশে সম্পূর্ণ আলাদা হয়ে পাড়ি দিবে। মৃত্তিকার এমন মলিন চেহারা দেখে সে আর সহ্য করতে পারছে না। তারা বিদেশ যাওয়া পর্যন্ত রিনিকে সুদূর দেশ পাড়ি দিয়ে মৃত্তিকার জন্য আনালো ঈশান। আর মাত্র কয়েকদিন, এরপরই এসবের প্যারা আর থাকবে না। তারপর রিনি, মৃত্তিকা আর ঈশান চলে যাবে বহু দূর। ঈশানের মাঝে মাঝে ভয় হয়, মৃত্তিকাকে সে সত্যিটা জানালে তাদের এই সুন্দর সম্পর্ক কি আর থাকবে, নাকি মৃত্তিকা ঈশানকে ভুল বুঝে অনেক দূরে চলে যাবে। কিন্তু এই সত্যিটা মৃত্তিকাকে না জানালে এই সম্পর্কটা যে মিথ্যের উপর তৈরি হবে। আর যদি জেনেও যায় তাহলে কি হবে ভাবতেই ঈশানের মনের ভিতর কষ্ট চেপে ধরে। না, মৃত্তিকাকে এসব কিছুতেই বলা যাবে না, হোক না মিথ্যের উপর সম্পর্ক, তবুও যদি ভালো থাকা যায়, মৃত্তিকাকে যদি সবসময় তার কাছে রাখা যায়, তাহলে সে বেঁচে থাকতে পারবে। আর যদি সত্যিটা বলার পর মৃত্তিকা হারিয়ে যায়, না, মৃত্তিকাকে এসব কিছুতেই বলবে না। সে তো এসব কাজ থেকে বেরিয়ে আসবে। রিনি আসার পর রিনির সঙ্গতাই মৃত্তিকা মাত্র একটু আত্ম সুস্থ হয়ে উঠেছে। ঈশানও অনেক খুশি, এ তো কালই চলে যাবে এরা। সকালে উঠে ঈশান নিজ হাতে মৃত্তিকাকে জোর করে ঘুম থেকে তুলে খাইয়ে দিল। তারপর মুখ মুছে দিতে দিতে বলে উঠল, আজ একটা সারপ্রাইজ আছে। মৃত্তিকা খাবার চেবুতে চেবুতে ভ্রুকুচকে তাকালো ঈশানের দিকে। ঈশান মুচকি হেসে বলে উঠল, সে না হয় সন্ধ্যায় দেখে নিও। এরপর প্লেট রেখে এসে রুম থেকে বেরিয়ে যেতে যেতে রিনির উদ্দেশ্যে বলে উঠল, রিনি যাচ্ছি, কিছু সময় পর আসছি। সারপ্রাইজটা মৃত্তিকে বলিস না। মৃত্তিকা ঈশানকে বিদায় দিতে তার পেছন পেছন আসতে গিয়ে ঈশানের কথা শুনে অভিমানে মুখটাকে মলিন করে ফেলল। ঈশান দরজা দিয়ে বেরিয়ে যেতে গিয়ে মৃত্তিকার এমন অভিমান ভরা দৃষ্টি দেখে থেমে হাসলো। এরপর মৃত্তিকার গালে পরম মমতায় হাত রেখে আদুরে কণ্ঠে বলে উঠল, তোমাকে এমন মানায় না, সব সময় হাসি খুশি থাকবে। তুমি জানো তোমার হাসিটা কত সুন্দর। মৃত্তিকা রাগী দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে বলে উঠল, জানতো। ঈশান হেসে সিঁড়ি বেয়ে নেমে যেতে পা বাড়াতেই মৃত্তিকা দরজা আটকে দিতে গিয়ে আর আটকাতে পারল না। সে ভ্রুকুচকে তাকাতেই দেখলো ঈশান হাত দিয়ে দরজা আটকে ফেলেছে। মৃত্তিকা ভ্রুকুচকে তাকাতেই ঈশান ফট করে দরজা পেরিয়ে মুখ ঢুকিয়ে মৃত্তিকার কপালে তার ঠোঁটের উষ্ণ ছোঁয়া স্পর্শ দিল। মৃত্তিকা কড়া দৃষ্টি নিক্ষেপ করে কিছু বলতে নিতেই ঈশান বলে উঠল, ভালোবাসি, ভালোবাসি প্রচুর। মৃত্তিকার রাগ মুহূর্তের মধ্যে উপে গেল। একবার ভালোবাসি বলো, তোমার কাছ থেকে বোধ হয় আমার আর ভালোবাসি শব্দটা শোনা হবে না। ঈশানের কণ্ঠ অসহায় শোনালো। মৃত্তিকা কিছু না বলে লজ্জায় মাথা নিচু করে পেছন দিকে ঘাড় বাঁকিয়ে রিনিকে আসতে দেখে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। সাবধানে যাবেন, আল্লাহ হাফিজ। বলেই পরপরই মৃত্তিকা ঈশানের বাচ্চাপনাকে পাত্তা না দিয়ে হাসিকে আড়ালে ঢেকে মুখের ওপর দরজা বন্ধ করে দিল। ঈশান মুচকি হেসে সিঁড়ি বেয়ে পেছন দিক থেকে নেমে যেতে যেতে বলে উঠল, ভালোবাসি মৃত্যু বউ, ভালোবাসি প্রচুর। মৃত্তিকা দরজা বন্ধ করার পরও বাইরে থেকে ঈশানের আওয়াজ শুনে আপন মনেই বিড়বিড় করে, আমিও প্রচুর ভালোবাসি আপনাকে ঈশান সাহেব, বলেই হেসে ফেলল। এরপর দৌড়ে রুমের ব্যালকনিতে গিয়ে ঈশানের গাড়ি যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হয় ততক্ষণ তাকিয়ে রইল। এই মানুষটা আছে বলে সে আবার বাঁচার মানে খুঁজে পেয়েছে। এখন এই পৃথিবীতে মৃত্তিকার বাঁচার শেষ সম্বল এই মানুষটা। এই মানুষটাই তার প্রশান্তি। কারো ধাক্কায় মৃত্তিকা ভাবনা থেকে বেরিয়ে দেখতে পেল রিনি ভ্রুকুচকে মৃত্তিকার পানে চেয়ে আছে। কি রে, এত মিটি মিটি হাসি কেন? কি ব্যাপার মৃত্তিকা? রিনি ঠোঁট টিপে হেসে বলে উঠল, ওইটা বাদ দে, কিসের সারপ্রাইজ আছে রিনি?
মৃত্তিকা রিনির কথার জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলো, ওইটা ভাইয়া আসলে দেখতে পারবি, এখন এত উৎকণ্ঠা হোস না। বলেই রিনি রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। জীবন আসলেই সুন্দর। সেই জীবনের সাথে জড়িত প্রিয় মানুষটা যদি মনের মতো হয় তাহলে আরো বেশি সুন্দর। কল্পনার রাজ্যের মতো জীবনটা পরিপূর্ণ। ঈশান নামক মানুষটার জন্যই মৃত্তিকার জীবনটা পরিপূর্ণ। তার কাঁধে মাথা রাখলে এমন হাজার হাজার বছর দিব্যি পার করে দেওয়ার ইচ্ছে জাগে। সময়ের সাথে ঈশান নামক মানুষটা মৃত্তিকার জীবনের সাথে আরো বেশি জড়িয়ে যাচ্ছে। মানুষটা নিত্য নতুন কাজে তার প্রেমে বারে বারে পড়ে মৃত্তিকা। ক্রমশ নিজেকে হারিয়ে ফেলছে মানুষটার মাঝে। এই তো জীবন সুন্দর।